হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। তো আমরা শুরু করব স্থানাঙ্ক দিয়ে। স্থানাঙ্ক অধ্যায়ের আমাদের হচ্ছে যে মোটামুটি একজন আমাকে একটা প্রশ্ন করলেন একটু আগে যে ভাই নোট করব কিভাবে? ভাই নোট করবেন কিভাবে সেটা আমি বলে দেব। তবে আপনাদের এই জ্যামিতি কোর্সের জন্য খাতা হবে ২টা, খাতা হবে ২টা। একটা হলো যে আমি যে যা করাবো, যা বলবো, আপনি যা বুঝবেন অথবা আমার ভিডিওর বাইরেও আপনি যদি বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি কিছু বুঝতে পারেন, বুঝে যদি সেগুলো করতে পারেন, মানে এলোমেলো একটা রাফ খাতা যেটা বলে, এরকম একটা খাতা থাকবে যেটাতে আপনি আমার সাথে সাথে পুরো কোর্সটা কি করবেন, কমপ্লিট করবেন। আর ফাইনালি আপনি গাজীপুরে আসার জন্য আপনার একটা খাতা থাকবে, যেই খাতাটাতে মূলত আপনার নোট তৈরি হবে। কিন্তু নোটটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে নোটের উপরে। আপনি যেন তেন ভাবে নোট তৈরি করলে হবে না, নোট হিসাব করে তৈরি করতে হবে। এখন বলতে পারেন যে ভাই হিসাব করে কিভাবে নোট তৈরি করব? মানে নোট দেখতে নোটের মতো হবে। নোট বহু রকম নোট হয়। ধরেন এমনও নোট আছে আপনি ৭ দিন পরেও আপনি ওই নিজের নোটই নিজে রিভিশন দিতে পারতেছেন না। এরকম নোট হলে চলবে না। পুরো জ্যামিতি কোর্সটা কমপ্লিট হওয়ার পরে, প্র্যাকটিস করার পরে সর্বোচ্চ ১ ঘন্টায় পুরো জ্যামিতি আপনাকে রিভিশন দিতে হবে। আর এটা সম্ভব। এটা সম্ভব। তো ফাইনাল নোট কিভাবে তৈরি করতে হবে, ওই জায়গাতে যখন যাব তখন আমি আপনাকে বলবো যে কিভাবে নোট তৈরি করতে হবে। আপাতত ওই নোট আপনার তৈরি করার কোনো কাজ নাই। এখন আপনি এমনি একটা খাতাতে আমি যা পড়াইতেছি, আমি যা বুঝাইতেছি এটা আপনি মনে রাখার জন্য, এটা পারার জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। ঠিক আছে? আর ফাইনাল নোট এটা আমি পরে আপনাদেরকে বলে দেব কিভাবে নোট করবেন। ওকে। তো আমরা স্থানাঙ্ক অধ্যায়টাতে শুরু করব। আমরা টপিক বাই টপিক দেখব যে কি কি টপিক আছে, প্রতিটা টপিকের পরে কিছু প্রবলেম, এগুলো আমরা সবকিছু দেখব। তো স্থানাঙ্ক নিয়ে যদি কথা বলি, আচ্ছা তার আগে বলেন এই মানে আজকেই প্রথম, এর আগে কোনো কোর্স বা এর আগে আমার কোনো ক্লাস করেননি এরকম কেউ আছেন? ওকে, একজন হলেই হবে, হাসিব ভাই। হাসিব ভাই আপনি আমার সাথে কোঅপারেট করবেন, আপনি কিছু না বুঝলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, ক্লাস করার নিয়ম হলো যে আমি এই যে দেখেন এখানে একটা টপিক লিখছি, স্থানাঙ্ক কি, একটা টপিক লিখে ফেলছি। তো এটা সম্পর্কে আমি আগে কথা বলবো, আমার যতটুকু কথা বলার আমি বলবো। এর ভিতরে কেউ কোনো কথা বলবেন না, আপনি বুঝলেও কথা বলবেন না, না বুঝলেও কথা বলবেন না। তবে কথা বলবেন কখন, আমি একটা টপিক আলোচনা করার পরে আমি আপনাদেরকে বলবো যে এইটুকু কি বুঝছেন। তখন যারা বুঝবেন না তারা বলবেন যে ভাই বুঝিনি অমুক জায়গায়, তখন আমি আবার আপনাকে ওটা ক্লিয়ার করে দেবো। কিন্তু আমার নির্দিষ্ট টপিকে কথা বলার মাঝে কথা বলবেন না, যে জায়গায় ভালো করে মনে রাখবেন যে আপনি কোন জায়গাটাতে বুঝলেন না, এটা সুন্দর করে নিজে মনে রাখবেন। তো ডুয়েট অ্যাডমিশনের জন্য এখন আমরা যে পড়ালেখাগুলো করতেছি, যে স্থানাঙ্ক কি, এটা কোনোদিন আসবে না, কিন্তু এগুলো আমাদেরকে জানতে হবে। আসলে ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষায় কতটুকু আসতে আসতে পারে বা কোনগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, ওইটুকু, শুধুমাত্র ওইটুকুই হবে আপনাদের ফাইনাল নোট। আর এগুলো আজে বাজে যত কথাবার্তা, এগুলো এমনিতেই ধরেন বিজ্ঞাপনের জন্য। আমি যেরকম আপনাদেরকে পড়াইতেছি, আপনি যদি এরকম কোনো একটা স্টুডেন্টকে পড়ান তাহলে বিজ্ঞাপনের জন্য এরকম একটু কথাবার্তা বলবেন। তবে শুধু বিজ্ঞাপন না, এই বেসিক গুলো জানা থাকতে হবে। তাহলে অনেকেই জানেন যে স্থানাঙ্ক জিনিসটা কি, তারপরেও আমি একটু বলি। কোনো একটা সমতল জায়গায় কোনো একটা বস্তুর অবস্থান নিরূপণ করার জন্য সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থাটা। তো সমতল জায়গা কি, যেটা উঁচু নিচু না, একটা সমান একেবারে প্লেন জায়গা, যেমন ধরেন আমাদের ঘরের মেঝে, তারপরে ধরেন আমাদের হোয়াইট বোর্ড, এগুলো হলো সমতল জায়গা। এরকম একটা সমতল জায়গায় কোনো একটা বস্তুর অবস্থান সঠিকভাবে যেন নিরূপণ করা যায়, সেই জন্যই আসলে এই স্থানাঙ্ক ব্যবস্থাটা। যেমন ধরেন আমি এই একটা রুমে বসে আছি, আমি যদি আপনার হাতে কোনো একটা কিছু দিয়ে যদি বলি যে এটা পাশের রুমে রেখে আসেন, তাহলে আপনি যদি এটা পাশের রুমে রেখে আসেন, তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারবো না বা বুঝতে পারবো না যে আপনি এই জিনিসটা পাশের রুমে ঠিক কোথায় রেখে আসছেন, এটা আমি এখান থেকে বলতে পারবো না। কিন্তু আমি যদি আপনাকে একটা ডিরেকশন দিয়ে দিই যে এই জিনিসটা নিয়ে তুমি ওই রুমের দরজার সামনে যাবা, সোজা দিকে তুমি ২ কদম সামনের দিকে যাবা এবং বাম দিকে তুমি ৩ কদম বামের দিকে যাবা, যাওয়ার পরে যে জায়গাটা পাবা সেই জায়গাটাতে এই জিনিসটা তুমি রেখে আসো। আর আপনি যদি ওইভাবে ওই জিনিসটা ওই রুমে রেখে আসেন, তাহলে আমি কিন্তু এখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারবো যে ওই জিনিসটা আপনি কোথায় রেখে আসছেন। এই যে আমি আপনাকে ডিরেকশনটা দিলাম, এই যে ডিরেকশনটা দিলাম, এই ডিরেকশনটা দিছি মূলত স্থানাঙ্কের মাধ্যমে। সবাই কি বুঝতে পারছেন? এগুলো লাগবে না, এগুলো আপনি একবার করে শুনবেন, মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো।
নেটে প্রবলেম করলে সাধারণত রিপিট আমাকে না করতে বলাটাই শ্রেয়, কারণ 30 জন 35 জন লোকের ভিতরে বা 50 জন লোকের ভিতরে কারো না কারো একটু নেটে প্রবলেম থাকবেই। তো ওই সময় রিপিট করলে আমরা সামনের দিকে যেতে পারবো না। তো কারো যদি নেটে প্রবলেম হয় বা আমার কথা শুনতে প্রবলেম হয়, তারা সামনের দিকে অগ্রসর হবেন। যেহেতু আমাদের ভিডিওটা রেকর্ডিং হইতেছে, এই ভিডিওটা আপনারা পরে আবার দেখে নিতে পারবেন। ঠিক আছে ভাই? তারপরেও আমি এটা আরেকবার বলতেছি, আবার এরকমও করবেন না যে একটু বুঝছেন, একেবারে বেশি ভালো বোঝার জন্য আমাকে দিয়ে শুধু রিপিট করাই নিতেছেন। তাও করবেন না, সামনের দিকে তাহলে যেতে পারবো না। যেহেতু আমাদের ভিডিও আছে, আপনারা ভিডিও পরে দেখে নিতে পারবেন। আমি বললাম যে কোনো একটা জায়গায় সমতলে কোনো একটা জায়গায় বস্তুর সঠিক অবস্থান নিরূপণ করার জন্য আমরা সাধারণত স্থানাঙ্ক পদ্ধতিটা ব্যবহার করে থাকি। যেমন ধরেন আমি আপনাকে বললাম অমুক জায়গায় একটা জিনিস রেখে আসেন। তো আপনি এমনিতেই রেখে আসলে আমি এখান থেকে আন্দাজ করতে পারবো না যে কোথায় রাখবেন, কোথায় রাখছেন, বা আপনিও বুঝতে পারবেন না যে আমি আসলে কোথায় রাখবো। কিন্তু যদি একটা ডিরেকশন দেওয়া হয়, তাহলে মোটামুটি আপনিও বুঝবেন যে কোথায় রাখতে হবে, আমিও বুঝবো যে কোথায় রাখছেন। আর এই ডিরেকশনটা দেওয়াই হয় মূলত স্থানাঙ্কের মাধ্যমে। তো আপনারা যে এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটাও দেখেন একেবারে সমতল। এখানে কোথাও উঁচু নিচু নাই। ঠিক আছে? এটা একবারে সমতল। তো এইরকম জায়গাগুলোতেই আমরা কি করতে পারি? হিসাব করতে পারি স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে। স্থানাঙ্ক পদ্ধতি হিসাব করার জন্য কোনো একটা সমতলকে এরকম ৪টা ভাগে বিভক্ত করা হয়। কোনো একটা সমতলকে। একটু ওয়েট করেন। সরি, 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 সরি। একটু ওয়েট করেন, আমি একটা জিনিস একটু রেডি করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। মানে ভালো বুঝতে পারবেন আর কি। এটা না, এটাকে আমি হারাই ফেললাম। আউটলাইন। এটাকে তো অনেক মোটা চিকন করা যায়, সেই অপশনটা পাইতেছি না। আচ্ছা যাই হোক, দেখতে পারতেছেন তো। ওকে, দেখেন এই যে আমি একটা সমতলকে ৪টা ভাগে ভাগ করছি, ২টা রেখা দ্বারা ৪টা ভাগে ভাগ করছি। তো স্থানাঙ্ক ব্যবস্থাতে হিসাব করার জন্য যে কোনো সমতলকে এরকম ৪টা ভাগে ভাগ করতে হয়, ৪টা ভাগে ভাগ করতে হয়। আর এই ৪টা ভাগের ২ রকম পরিচয় আছে। একটা হলো তার ক্রমানুসারে পরিচয় আছে, আবার একটা হলো তার সাইড অনুযায়ী পরিচয় আছে। তো আমরা যেহেতু 2 ডাইমেনশনাল জিওমেট্রি পড়তেছি, এজন্য এখানে রেখা হইছে কয়টা? ২টা। যদি আমরা 3 ডাইমেনশনাল পড়তাম তাহলে হয়তো এটা ৩টা ভাগে ভাগ হয়ে যাইত। যদিও যেহেতু আমাদের সিলেবাসে 3 ডাইমেনশনাল বলতে কিছু নাই, সুতরাং আমরা ওইদিকে যাব না। আমাদের 2 ডাইমেনশনাল নিয়ে কাজ। এজন্য এখানে 2টা অ্যাক্সিস থাকবে। একটা হলো এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। এই যে যেমন ধরেন এইটা হলো আমার এক্স অ্যাক্সিস, আর এইটা হলো আমার কি ওয়াই অ্যাক্সিস। এটাকে আমরা বলবো এক্স প্রাইম, এটাকে আমরা বলবো ওয়াই প্রাইম। এগুলো আপনারা সবাই জানেন। তারপরেও আমি একটু মানে বিস্তারিত আলোচনা করতেছি, যেন যারা আগে সেরকম পড়াশোনা করেননি তারাও যেন বুঝতে পারেন, এই জন্য একটু বিস্তারিতই কথাবার্তা বলতেছি। তো এদেরকে যদি আমি ক্রমানুসারে যদি সাজাই, তাহলে এদের একটা পরিচয় আছে। যেমন এই ভাগকে আমরা বলবো এটা প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। আর এটাকে আমরা বলবো সেকেন্ড মানে দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে আমরা বলবো তৃতীয় চতুর্ভাগ। আর এটাকে বলবো চতুর্থ চতুর্ভাগ। এগুলো আমরা সবাই জানি। আর এই যে ২টা রেখা যে বিন্দুতে ছেদ করছে, এই জায়গাটাকে আমরা বলবো মূল বিন্দু। ঠিক আছে? মানে মেইন অরিজিন, এটাকে অরিজিন বলে। তো এই মূল বিন্দু থেকেই মূলত আমাদের হিসাব নিকাশ করতে হবে। এই মূল বিন্দুর এই যে ডান দিকে যেটা শুধু এক্স, এই এক্সটাকে প্লাস দ্বারা ডিনোট করেন, আর এক্স প্রাইমটাকে মাইনাস দ্বারা ডিনোট করেন। শুধু ওয়াইটাকে প্লাস দ্বারা ডিনোট করেন, আর ওয়াই প্রাইমটাকে মাইনাস দ্বারা ডিনোট করেন। ঠিক আছে?
এখন দেখেন এদের যদি আমরা সাইনগত পরিচয় দিতে চাই, সাইনগত মানে হলো তারা ধনাত্মক না ঋণাত্মক। তো খেয়াল করেন এই ফার্স্ট কোয়াড্রেন্ট গঠিত হয়েছে কিসের মাধ্যমে? এই যে এই এক্স অক্ষ এবং এই যে এই ওয়াই এবং এই এক্স দ্বারাই তো এই ঘরটা তৈরি হয়েছে। তাহলে দেখেন এই যে এক্স এর সাইন কি প্লাস আর এই ওয়াই এর সাইন কি প্লাস, সেজন্য এর সাইন হবে প্লাস কমা প্লাস। এই শুরুটা সারা জীবন এক্স এর জন্য সাইন এবং পরেরটা হলো সারা জীবন ওয়াই এর জন্য সাইন। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন তাহলে এটা আপনারা নিজেরাই বলেন, এক্স কি এখানে নেগেটিভ, সুতরাং এটা হলো নেগেটিভ, ওয়াই কি পজিটিভ, এটা হলো পজিটিভ। আবার এটা কি এক্সটা হলো কি নেগেটিভ আর ওয়াইটা কি নেগেটিভ, দুইটাই নেগেটিভ। আর এখানে কি এক্সটা হলো পজিটিভ আর ওয়াইটা হলো কি নেগেটিভ, এই যে নেগেটিভ। তাহলে আমরা মোটামুটি অবস্থানগত তাদের সাইন সম্পর্কে বুঝে গেছি। আর এটুকু বোঝার সাথে সাথে মূলত আমরা এটুকু বুঝে গেছি যে এরকম যদি কোনো একটা ডাটা দেওয়া থাকে, এইরকম যদি কোনো একটা ডাটা দেওয়া থাকে, এটা স্থানাঙ্ক। তাহলে এটা আসলে কোন ঘরে কোথায় এটা পরের বিষয়, কিন্তু কোন ঘরে সেটা কিন্তু আমরা বলতে পারবো। আপনারা বলেন তো এটা কোন ঘরে যাবে? ভেরি গুড, দ্বিতীয় ঘরে। কারণ বোঝা যাচ্ছে যে এখানে এক্স এর সাইনটা হলো নেগেটিভ আর ওয়াই এর সাইনটা হলো পজিটিভ, তার মানে কি মাইনাস আর প্লাস। মাইনাস আর প্লাস কোথায়? আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এভাবে আমরা যে কোনো স্থানাঙ্ক কোন কোয়াড্রেন্টে এইটুকু আমরা বুঝে ফেলতে পারবো। কি বলেন, পারবো না সবাই? ওকে। তো আমি আসলে মোটামুটি কি কি টপিক আপনাদেরকে পড়াবো সেগুলো আমার রেডি করা আছে, যেন কোনো কিছু মিস না হয়। তো আমি আরো কিছু টপিক এখানে নিই, দেখি। সরি। দেখতে পাচ্ছেন লাল লেখা? উম, আরো বড় করে দিই প্রয়োজনে। হ্যাঁ, দেখেন এই যে এটা আমরা পড়ে ফেলছি। পেন। ওকে, এটা আমরা কিন্তু পড়ে ফেলছি। দেখেন এই যে এটা আমরা পড়ে ফেলছি যে স্থানাঙ্কের ক্রম বা ক্রম যেটাই বলেন এবং সাইনগত পরিচয়, এটা আমরা জানি না এখন। কি বলেন? এই মাত্র আমরা সেটাই পড়ে ফেললাম। এখন আমরা দেখব যে স্থানাঙ্ক সাধারণত কত প্রকার, মানে আমাদের আলোচনার সিলেবাসের ভিতরে স্থানাঙ্ক সাধারণত কত প্রকার। তো স্থানাঙ্ক সাধারণত দুই প্রকার। একটা হলো এই যে স্থানাঙ্ক সাধারণত দুই প্রকার, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, যেটাকে ডিনোট করা হয় এক্স কমা ওয়াই, এক্স ওয়াই দ্বারা। আর একটা হলো পোলার স্থানাঙ্ক, পোলার পোলার যেটাকে ডিনোট করা হয় আর কমা থিটা দ্বারা। তো এখানে এক্স এবং ওয়াই এই দুটাই হলো দূরত্ব বহন করে, যেমন ধরেন 3 আর হলো 4, এরকম যদি কোনো সময় ডাটা দেখেন তাহলে বুঝবেন যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক। আর এখানে আরটা যদিও দূরত্ব না, তারপরেও দূরত্বের মতোই ডাটা দেওয়া থাকবে, ধরেন 4। আর এই থিটাটা হলো ডিগ্রি, মনে করেন যে 30 ডিগ্রি। তাহলে এরকম যদি কখনো ডাটা দেখেন তাহলে বুঝবেন এটা পোলার স্থানাঙ্ক। তার মানে ডিগ্রি একটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কোন স্থানাঙ্কটা কার্তেশীয় স্থানাঙ্ক, কোন স্থানাঙ্কটা পোলার স্থানাঙ্ক। সবাই কি বুঝতে পারছেন? ওকে। তো এখন আমরা করব কি, স্থানাঙ্কর মাধ্যমে কিভাবে একটা জায়গা নিরূপণ করে, যে কোনো একটা জায়গা কিভাবে আমরা নিরূপণ করব স্থানাঙ্কর মাধ্যমে, সেইটা আমরা দেখব। সাপোজ ধরেন প্রথমে আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে কাজ করব। এটাকে একটু দূরে রেখে আসি, সেটার জন্য করে ক্লাসে প্রবলেম হয়। পোলার স্থানাঙ্ক সমীকরণ প্রতিপাদক। ওকে, আচ্ছা এটা তো এখানে রাখলে কাজ হবে না, এখানে রাখতে হবে। প্রথম দিন তো এভাবে, এজন্য আপনাদের সাথে একটু হইতেছে। সবকিছু রেডি হয়ে গেলে এই প্রবলেম গুলো আর হবে না। ওকে। এটা গেল আমার কি স্থানাঙ্ক কত প্রকার ও কি কি। তাহলে আমরা এখন দেখব স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে একটা সঠিক জায়গা নিরূপণ করা যায়। সেটা দেখার জন্য আমি আরেকটা কোঅর্ডিনেট একটু অঙ্কন করি, তাহলে সুবিধা হবে। আমি একটা জিনিস ভুলে গেলাম যে এই যে রেখাটা নিতেছি এটা অনেক মোটা, মানে এটার ইয়েটা অনেক বাড়ানো যায় কমানো যায়, কিন্তু আজকে কেন যেন আমি পারতেছি না শেপ আউটলাইনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এবার দেখি তো একটু।
এই যে এটা আচ্ছা, ওকে, একটু ওয়েট। শেপ আউটলাইন, হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, ভেরি গুড, গুড, থ্যাংক ইউ। মানে আপনারা ভালোভাবে যেন বুঝতে পারেন সেজন্য, ঠিক আছে। তো আমরা এখন করব কি, স্থানাঙ্ক দিয়ে কিভাবে একটা সঠিক জায়গায় যেতে হয় এটা আমরা শিখে ফেলবো। প্রথমে কার্তেশীয় দিয়ে শিখবো, তারপরে পোলার দিয়ে শিখবো। তো এখানে দেখেন, সাপোজ ধরেন আপনারা তো ছোটবেলায় গ্রাফ পেপার নিয়ে কাজ করছেন, তাই না? মনে করেন 4 - 2। তো আমরা জানি কি এটা হলো এক্স, এটা হলো প্লাস, আর এটা হলো এক্স প্রাইম, এটা হলো কি মাইনাস। আবার এটা ওয়াই, এটা হলো আমার প্লাস, আর এটা ওয়াই প্রাইম, এটা হলো কি মাইনাস। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জায়গায় কিভাবে যাব। গ্রাফ পেপারে কি থাকে, এরকম ঘর কাটা থাকে, এরকম দাগ কাটা থাকে, এটা আপনারা দেখছেন। এটা আসলে সবই এমনিতেই পারেন, তারপরেও আমি একটু দেখাইতেছি যেন এগুলো আবার কাজে লাগবে অঙ্ক। এগুলো আপনি যদি ভালো না বোঝেন তাহলে আপনি অঙ্ক পারবেন না। তো এখানে এটা কার মান, এটা হলো এক্স এর মান। এক্স এর মান কয় ঘর, 4 ঘর। এক্স এর মান কোন দিকে 4 ঘর, পজিটিভের দিকে 4 ঘর। তাহলে এই মূল অরিজিন থেকে এক্স এর পজিটিভ মানে ডান দিকে আমি 4 ঘর যাব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এই 4 ঘরে গিয়ে ওয়াই এর সমান্তরাল আপনি একটা রেখা টানতে পারেন। আবার এটা কার মান, ওয়াই এর মান। ওয়াই এর মান কর ঘর, 2 ঘর, কোন দিকে, নেগেটিভ দিকে। তাহলে ওয়াই কোন দিকে, নেগেটিভ, নিচের দিকে, তাহলে 1 ঘর, 2 ঘর। এখানে যাই এক্স এর সমান্তরাল আপনি একটা রেখা টানতে পারেন। এই দুইটা রেখা যে জায়গায় এরকম মিলিত হলো সেই জায়গার স্থানাঙ্কই হলো 4 - 2। সবাই কি বুঝছি? তো আমরা অঙ্ক করার সময় এরকম রেখা টানবো না, আমরা শুধু এভাবে কাজ করব। যেমন ধরেন -3 আর ধরেন -4। তাহলে এটাই যদি আমি জানি এটা আমার কার মান, এক্স এর মান। এক্স এর মান কত, নেগেটিভের দিকে 3 ঘর। তার মানে এক্স এর মান নেগেটিভ কোন দিকে, বাম দিকে, 1 2 3, এটা এখানে রাখেন। আবার ওয়াই কত, নেগেটিভের দিকে 4। তার মানে 1 2 3 4। এবার একটু আপনি ইমাজিন করেন যে এখান থেকে 3 আর এখান থেকে 4 যদি আমি এক জায়গায় করি, তাহলে সাধারণত আমার এইরকম একটা বিন্দু হয়, কি বলেন? এটাই হলো আমার ওই স্থানাঙ্ক 3 - 3 - 4। তাহলে আমি যদি আপনাদেরকে কাজ দিই যে কোনো রকম, যদি এরকম মান এখন দিয়ে দিই যে ভাই এই যে -1 আর হলো 7, তারপরে হলো -2 আর হলো 4, তারপরে হলো 3 আর -7, এই জায়গাগুলো বা এই বিন্দুগুলো আসলে কোথায়, আপনারা কি প্রত্যেকেই এই জায়গাগুলোতে যাইতে পারবেন? ওকে, আমরা এখন আপনাদেরকে সময় দিতেছে না, তবে এটাই আপনাদের জন্য একটা এইচডাব্লিউ, এটা নিজে নিজে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। আর যে কোনো একটা কোর্সের ক্ষেত্রে আপনারা যে মেসেঞ্জার গ্রুপটাতে আছেন, এই গ্রুপটা কিন্তু খুব ইফেক্টিভ। না, আমাকে আপনি সবসময় সমস্যার সাথে জড়াবেন না। আপনারা নিজেরা নিজেরা অনেক কিছু করে ফেলবেন। একটা প্রবলেম গ্রুপে মেসেজ দেন, একটা প্রবলেম এক জায়গায় আটকে গেছেন, গ্রুপে মেসেজ দেন। মানে গ্রুপ সবসময় ব্যস্ত থাকবে। কি নিয়ে ব্যস্ত থাকবে, শুধুমাত্র পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে। কত ছেলে পেলে যায় দেখেন, দিনের পর দিন, রাতের পর রাত, মনে করেন মেসেঞ্জারে হুদাই চ্যাট করতেছে। আমরাও চ্যাট করব, কিন্তু এমনি এমনি করব না, আমরা কাজের কাজ চ্যাট করব, ঠিক আছে? এক সময় দেখবেন যে একজনের প্রবলেম গুলো যখন আরেকজন দেখবে, বা একজনের প্রবলেম যখন আরেকজন সলভ করবে, এগুলো দেখতে 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 পুরো ডাল ভাত মনে হবে আপনার কাছে জ্যামিতিটা। এই তো হলো বিষয়। এবার আমরা করব কি, পোলার স্থানাঙ্কর মাধ্যমে আমরা এটা শিখবো যে কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া যায়। তো এবার আমি এমনিতে একটু অঙ্ক, সরি, হ্যাঁ, কার্তিসীয় দেখাইলাম। এবার যে কার্তিসীয় মানে তো ওই যে এক্স আর ওয়াই সরাসরি এই যে মানগুলো দেখেন, এই মানগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কার্তিসীয়। আর পোলারে কি থাকবে, পোলারে থাকবে ডিগ্রি এবং একটা দূরত্বই ওটা, ওটা সম্পর্কে পরে বুঝবেন একটু পরে। এই যেমন ধরেন 4 আর ধরেন আগের মতো বললাম 30 ডিগ্রি বললাম। আমরা যদি এখন দেখতে চাই যে এই জায়গাটা কোথায়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এক্স অক্ষের এই যে পজিটিভ যে প্রান্তটা, এর সাথে আমাকে হিসাব করতে হবে। এই পজিটিভ অক্ষের সাথে আমাকে প্রথমে এই কোণটা অঙ্কন করে নিতে হবে, কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আপনারা কিন্তু ছোটবেলায় কম্পাস দ্বারা এভাবে কিন্তু কোণ অঙ্কন করছেন, মনে আছে না সবার ভাই? এই যে 30 ডিগ্রি, আমি এখানে 30 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এখন এই পজিটিভের সাথে যেই রেখাটা কোণ তৈরি করলো, সেই রেখাটা থেকে আপনাকে কেটে নিতে হবে কতটুকু, এই যে এই 4 এককটুকু।
তো আমি সাপোজ মনে করলাম এমনি আন্দাজে, এগুলো আমাদের কখনোই খাতা কলমে বা স্কেল ধরে হিসাব করতে হবে না, বা পোলারের এটা কখনোই আপনার কাজে লাগবে না। আপনার যেটা কাজে লাগবে সেটা হলো কার্তেশীয়টা কাজে লাগবে। তো এখানে কয় একক আপনি এখান থেকে কেটে নেবেন, এখান থেকে আপনি ধরেন এই পর্যন্ত 4 একক আপনি কেটে নিলেন, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কই হবে 4 আর হলো 30 ডিগ্রি। সবাই কি বুঝছি? যদি এরকম হইতো, মনে করেন 120 ডিগ্রি দিছে আপনাকে, যে এটা হলো 7 আর হলো 120, তাহলে কোথায় হইতো? 120 ডিগ্রি আগে অঙ্কন করে নিই, এ পর্যন্ত কত 90, তারপরে 100, 110, 120 সাপোজ ধরেন এরকম। তাহলে এটা কোনটা কোন পর্যন্ত চলে আসলো? এই পর্যন্ত চলে আসলো, যে এই পুরো কোনটা কত 120 ডিগ্রি। আর এখান থেকে আমাকে নিতে হচ্ছে কত 7, এই অক্ষের সাথে এইটা দ্বারা কি হয়েছে কোণ তৈরি করছে, তাহলে এটা থেকে ধরেন 7 একক পর্যন্ত কেটে আমি এ পর্যন্ত নিলাম 7 একক কেটে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কই হবে আমার 7 120 ডিগ্রি। সবাই কি পারবো এগুলো? তাহলে আমাদের এই টপিকটাও শেষ। এই টপিকটা কি ছিল, যে পোলার এবং, হ্যাঁ বলেন, বলেন। পোলার স্থানাঙ্কটা বোঝেননি, ওকে ওয়েট, শিট, আসতেছে না কেন? পিসি ছিল না ভাই আমার, একটা ইয়ের প্রবলেম হইতেছে সম্ভবত, কিবোর্ডের। পিসি ছিল না, পিসি নতুন পিসি, কিন্তু কিবোর্ডের একটু প্রবলেম দেখা দিতেছে। এই যে এটা আসতেছে না নিচের দিকে, আচ্ছা এটা দেখি, wait, হ্যাঁ এখন আসছে। পোলার স্থানাঙ্ক একজন বোঝেনি। আচ্ছা আবার আমি একটু রিপিট করি, দেখেন প্রথমে তো এক্স অক্ষ আমার থাকবে, এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো পোলার স্থানাঙ্ক অঙ্কন করার জন্য আমি আপনাকে বললাম যে আপনাকে যে মানটা দেওয়া থাকবে, সাপোজ মানটা দেওয়া আছে মনে করেন 8 আর হলো 45 ডিগ্রি। কে বললেন যে বুঝিনি, সে একটু কথা বলেন তো। ওকে, নাইমা। তাহলে দেখেন ছোট বোন, আমি আপনাকে বলতেছি যে এই যে ডিগ্রি যেটা দেওয়া আছে, এই কোনটা আগে আপনাকে অঙ্কন করে নিতে হবে কার সাথে? সব সময় এই এক্স অক্ষের পজিটিভের সাথে, সব সময় এক্স অক্ষের পজিটিভের সাথে। তাহলে এটা তো আছেই, এর সাথে যদি 30 ডিগ্রি কোণ আমি অঙ্কন করি, তাহলে কম্পাস দিয়ে যদি করি তাহলে এরকম ভাবে আমি করতে পারবো যে এটা 30 ডিগ্রি। কি বলেন, এভাবে কোণ অঙ্কন করছেন না, যে এই যে 30 ডিগ্রি, এটা কখনো আমাদের হিসাব করতে হবে না, আর এগুলো কখনো লাগবেই না, এগুলো কখনোই লাগবে না, কনফার্ম এটা লাগবে না। তারপরেও আপনারা শিখে রাখেন। তো এটা হলো 30 ডিগ্রি। এখন যেই বাহুটা দ্বারা বা যেই রেখাটা দ্বারা এক্স অক্ষের পজিটিভের সাথে আপনি 30 ডিগ্রি অঙ্কন করলেন, সেটা থেকে আপনাকে কেটে নিতে হবে কতটুকু, এই 8 একক। এই 8টা সেন্টিমিটার হইতে পারে, মিটার হইতে পারে, তবে আমাদের জ্যামিতিতে এরকম একক দেওয়া নাই, এটাকে আমরা শুধু একক দ্বারাই বুঝি। সাপোজ আমি মনে করলাম যে এই জায়গা থেকে এই পর্যন্ত হলো মনে করেন যে আমার সেই 8 একক জায়গা, তাহলে এই যে যেই জায়গাটাতে আমি আসলাম, ওই বিন্দুর স্থানাঙ্কই হলো আমার এই যে 8,45 ডিগ্রি। বুঝছেন সবাই? ওকে, না না না, কিছুই করতে হবে না, আমরা শুধু ওই জায়গাটা চিনতেছি, যে ওই জায়গাটা বা ওই বিন্দুটা আসলে কোথায়, এটা আমরা এখন চিনতেছি, এটা আমাদের চেনাটা খুবই জরুরি। পোলারের ক্ষেত্রে জরুরি না, পোলার যদি কেউ প্র্যাকটিস না করেন কোনো সমস্যা নাই, তবে জরুরি হলো কার্তেশীয়র ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো ভিন্ন বিষয়, ওইদিকে আমরা আপাতত যাইতেছি না, ওই দিকে আমরা যাব না। এই যে এখন যাব ওইদিকে। ধরেন একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আপনারা কি কি জানেন একটু দেখি। একটা সমকোণী ত্রিভুজ, যদিও হয়নি তারপরেও আপনাদের মনে করতে হবে এটাই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এইটা হলো কি 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেউ একটু এখানেই তো, এটাই তো ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতি মানে কি, ত্রিকোণমিতি 6টা অনুপাত, সাইন কস ট্যান কট সেক কোসেক। এখন কেউ কি বলতে পারবেন যে এই যে সমকোণ যেটা, এই কোণে এই ত্রিকোণমিতি কোন কোন অনুপাতগুলো থাকে এই কোণে?
ট্যান এবং কট, ট্যান এবং কট থাকে এই সমকোণের জায়গাটাতে। কেউ কি বলতে পারবেন যে এই জায়গাটাতে কে কে থাকবে? হ্যাঁ, তামজিদ ভাই একটা কথা বলছে, থিটা লাগবে। আপনি যে কোনো সমকোণী ত্রিভুজের হিসাব করার সময় আপনি থিটা ছাড়া হিসাব করতে পারবেন না, আপনার থিটা লাগবে। যদি এই জায়গাটাতে থিটা কোণটা দেওয়া থাকে তাহলে এটার নাম হবে কস এবং সেক। আর এই যে হতভাগা যে বাকি পড়ে রয় সে হলো সাইন আর হলো কোসেক। কিন্তু ঘটনাটা যদি উল্টে যায়, যেমন ধরেন এটা হলো সমকোণ, তাহলে এটা তো ট্যান এবং কট কনফার্ম। কিন্তু কোণটা যদি এখানে হয়, থিটাটা যদি ওখানে হয়, তাহলে কিন্তু এটা আমার কি হবে, কস হবে এবং সেক হবে। আর সবসময় হতভাগা যে পড়ে রয় সে সবসময় কি হবে, সাইন হবে আর কোসেক হবে। এটুকু কি ক্লিয়ার সবাই? ওকে। এই যেটা থিটা ধরে আপনি কাজ করবেন ঠিক তার বিপরীতটা হবে লম্ব, ঠিক তার বিপরীতটা হবে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো লম্ব, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমির সাথে থাকলেও এটাই হলো কি লম্ব। আর ভূমি কোণটা থিটার সাথে যেটা সেটা ভূমি, আর বড় যেটা সেটা তো অতিভুজ। সমকোণী ত্রিভুজের এই জিনিসগুলো কি ক্লিয়ার? আপনারা কি ধরতে পারবেন একবারে সবকিছু? কারো কোনো কনফিউশন থাকলে কথা বলবেন, ঠিক আছে? ওকে। তো এটা আমাদের লাগবে এখন। আমি একটা ফিগার তৈরি করে নিই, তারপরে একটু আপনাদের সাথে আসতেছি, একটু সময় লাগবে। উম, 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 হ্যাঁ। ভাই কিভাবে যেন আমাকে শিখাই দিছে। ও, এটা তো আমি একবারই কাজ করতে পারি। ইনসার্ট আরেকটা। সমকোণী ত্রিভুজের শেপ আছে তাই না? হ্যাঁ, কিন্তু কোঅর্ডিনেট ছাড়া না আমি ওটা নিয়ে লাভ হবে না, এই জন্য দুইটা নিলাম। এখন এটা এবং এটাকে সিলেক্ট করে এখন আমি এটার আউটলাইন কই যেন বললেন আপনি ভাই? উম, 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 সে- আমি কিন্তু আবার ভুলে গেছি এটার আউটলাইন কই। এই যে আউটলাইন, এই যে ওয়েট। হ্যাঁ, এখন একটা সমকোণী ত্রিভুজ এর ভিতরে নিতে পারি। সমকোণী ত্রিভুজ, 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 এই যে। কিন্তু এখানে যে সমকোণী ত্রিভুজ আছে এটা উল্টা, এটা উল্টায় কিভাবে জানেন নাকি আপনারা? আহ, আচ্ছা, বাদ দেন। ডিজাইন সার্ট, ইনসার্ট। ওকে, ওটা উল্টানো যাবে, এগুলো ভেজাল। এত ভেজালে যাবো না, আসেন। এই যে একটা বিন্দু, সাপোজ এটা একটা বিন্দু, তো এই বিন্দুটাতে কোনো বিন্দু চলে গেছে। আচ্ছা যাক, গেলে আর কি করব। দেখেন, এই যে এইখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটাই মনে করেন সমকোণী ত্রিভুজ। এইটা তো একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমি বলে দিলাম এক্স কমা ওয়াই, এটা হলো আমার এই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমি আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। এটা খুবই সোজা জিনিস কিন্তু খুবই সুন্দরভাবে ভুল হয় এখানে। আমি আপনাদেরকে এর পরের থেকে যখন জিজ্ঞেস করবো আপনারা ভুল করে ফেলবেন। সেটা কি, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমি দিছি আপনাকে, ধরেন এক্স আর ওয়াই, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এক্স কতটুকু, তাহলে এভাবে মনে করবেন যে এক্স কতটুকু, ওই বিন্দুটাতে কলম রাখবেন, রাখে বলবেন যে ওয়াই থেকে এতটুকু। মানে এক্স এর যখন আমি আপনাকে কথা বলবো তখন আপনি বলবেন ওয়াই থেকে, আর যখন ওয়াই এর কথা বলবেন তখন আপনি বলবেন এক্স থেকে। তার মানে আমি আপনাকে বললাম যে এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স আসলে কতটুকু, তখন আপনি এই জায়গা থেকে কি বলবেন, যে ওয়াই থেকে যতটুকু এটা হলো এক্স। আবার যখন আমি বলবো ওয়াই কতটুকু তখন আপনি বলবেন যে এক্স থেকে যতটুকু সেটা হলো ওয়াই। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এমনি বোঝা যায়, কিন্তু এমনি আপনার বেশিক্ষণ মনে থাকবে না, আপনি অহরহ ভুল করবেন। সাপোজ ধরেন এখানে যদি আমি বলি সেভেন আর হলো ফোর, এটা একটা বিন্দু। আমি যদি আপনাকে বলি এই যে সেভেন, এই সেভেন কতটুকু, তাহলে এই সেভেনটা কার মান, এক্স এর মান, তখন আপনি বলবেন যে ওয়াই থেকে এতটুকু হলো সেভেন।
আর ফোর, ফোর কতটুকু আপনি বলবেন এক্স থেকে এতটুকু হলো ফোর। আর এখানে মাইনাস কেন হয়েছে? ওটা কোঅর্ডিনেটের জন্য হয়েছে, ওটা আসলে ওই মানের জন্য হয়নি। ঠিক আছে, সবাই তো বুঝছেন? তাহলে দেখেন ভাই, এটাতে যদি আমি এক্স ওয়াই দিই তাহলে এইটুকু আমার কত? এই যে এই নিচের টুকু আমার এক্স, আর এইটুকু হলো আমার ওয়াই। এটুকু সবাই ক্লিয়ার না? তাহলে এই যে এখানে যে কোণটা তৈরি করছে, এই কোণের নাম আমরা কি দিয়ে আসতেছি? থিটা। আর এই যে আমাদের অতিভুজ যেটা, সেটাকে আমরা ডিনোট করতেছি আর দ্বারা। সাপোজ ধরেন করলাম। এখন আমরা যেই টপিকটা পড়বো সেটা হলো, আমরা পোলার এবং কার্তেশীয়র জন্য সমীকরণ প্রতিপাদন করব। ঠিক আছে, পোলার এবং কার্তেশীয়র জন্য সমীকরণ বানাই ফেলবো। এই জায়গাতেই বানাবো, এগুলো আমি একটু মুছে দিই। ওকে, তো দেখেন কার্তেশীয়র ভিতরে আছে কে কে? কার্তেশীয়র ভিতরে আছে এক্স এবং ওয়াই, আর পোলারের ভিতরে আছে কে? আর এবং থিটা। থিটা। তো আমি যদি এখন যদি আমি মনে করেন যে কার্তেশীয়র সমীকরণটা যদি প্রতিপাদন করতে চাই, মানে কার্তেশীয় থেকে পোলারে যাব এবং পোলার থেকে কার্তেশীয়তে যাব, এগুলো কনভার্টের জন্য আমি সমীকরণ বানাবো। তাইলে দেখেন, আপনি যদি চাল থেকে যদি আপনি ময়দা তৈরি করতে চান বা আটা তৈরি করতে চান, তাহলে মেশিনের ভিতরে আপনাকে আগে কি দিতে হবে বলেন তো? চাল দিতে হবে। তাহলে যদি ভাই আমরা কার্তেশীয় থেকে যদি আমরা পোলার পেতে চাই, কার্তেশীয় থেকে যদি পোলার পেতে চাই, তাহলে আমাকে আগে দিতে হবে কি বলেন তো? কার্তেশীয় দিতে হবে। এক্স ওয়াই আমি দেব, আর পাবো কি? আর আর থিটা। তাহলে আমরা একটু কাজ করে ফেলি। সাপোজ ধরেন আমি এক্স ওয়াই দিব, আর পেতে চাই। তাহলে রিলেশন হচ্ছে কার ভিতরে? এক্স ওয়াই এবং আর এর ভিতরে। এই সমকোণী ত্রিভুজটার দিকে একটু তাকায় দেখেন তো, এক্স ওয়াই এবং আর এর ভিতরে আপনি কি কোনো সমীকরণ বানাইতে পারেন? আপনি কি কোনো সম্পর্ক বানাইতে পারেন? পারি। পিথাগোরাসের, পিথাগোরাসের একটা সূত্র থেকে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা এই পাশে লিখে আমি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো দেখেন আমার দরকার কি? আমার দরকার হলো আর। তো আমার দরকার যদি আর হয়, আমি আরটা রাখলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এই পাশে ছিল, ওই বর্গটা এই পাশে পার করে কি করে দিলাম? রুট করে দিলাম। খেয়াল করে দেখেন, এইটা আমার যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ভিতরে আমি যদি এই যে এক্স আর ওয়াই যদি দেই, তাহলে ভাই সুন্দরভাবে আমার কি আরটা বের হয়ে আসবে না? তাহলে এক্স ওয়াই দিয়ে আমি আর বের করে ফেললাম। এবার আমার আরেকটা কি বের করতে হবে বলেন তো? এক্স ওয়াই দিয়ে থিটা বের করতে হবে। তাহলে এবার আমার সম্পর্ক কার কার ভিতরে হইতে হবে? আমার সম্পর্ক হইতে হবে এক্স ওয়াই এবং থিটার সাথে। তাহলে একটু এই দিকে তাকায় দেখেন তো, এক্স ওয়াই এবং থিটার সম্পর্ক কোথায় তৈরি করা যায়? এই বাহুটা হলো ওয়াই, এই বাহুটা হলো এক্স। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা। সুতরাং এই কোণটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি এক্স ওয়াই দিয়ে থিটাকে পাবো। তো এই কোণে আসলে কে আছে? এই কোণে আছে ট্যান। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্বকে ওয়াই, ভূমিকে এক্স। আমার দরকার শুধু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে আমি এখানে আর বের করে ফেললাম, এখানে থিটা বের করে ফেললাম, কি ইউজ করে? এই যে এক্স এবং ওয়াই কে ইউজ করে আর এবং থিটা বের করে ফেললাম। সবাইকে পর্যন্ত বুঝছেন? ওকে, সবাই একটু এভাবেই বাসায় প্র্যাকটিস করবেন। আবার দেখেন আমরা কি করব, এবার উল্টা দিকে কাজ করব, যে আমরা দিব আর আর থিটা, কিন্তু পাবো হলো এক্স আর ওয়াই। তাহলে যখন আমি আর এবং থিটা দিয়ে এক্স পাইতে চাই, তখন আমার সম্পর্ক হইতে হবে কার কার সাথে? আর থিটা এবং এক্স এর সাথে। কি বলেন? তাহলে একটু দেখেন আর থিটা এবং এক্স এর সম্পর্ক কিভাবে করা যায়। এটা হলো আমার আর, এটা হলো আমার থিটা, এটা হলো আমার এক্স, তার মানে এই কোণটা নিয়ে কাজ করতে হবে। এই কোণের নাম কি? কস। তাহলে আমরা লিখতে পারি যে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। কিন্তু আমার বের করতে হবে কাকে? এক্স কে। তাহলে আমি এখানে আর গুণন করে দিলে কি হয়? এক্স ইকুয়াল টু আর কস থিটা। সবাই কি বুঝছি? এই যে আর এর মান এবং থিটার মানটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? এক্স পেয়ে যাব। এখন আমার কি বের করতে হবে বলেন তো? ওয়াই বের করতে হবে। তাহলে আমি দেব কি কি? আর এবং থিটা দেব, পাইতে চাই কি? ওয়াই। তাহলে রিলেশন হইতে হবে কার কার সাথে? আর থিটা এবং ওয়াই এর সাথে। তাহলে এটা দেখেন আমার আর, এটা হলো আমার ওয়াই, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা। সুতরাং আমাকে এই কোণ নিয়ে কাজ করতে হবে। এই কোণের নাম কি? সাইন কোণ। তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু
লম্ব বাই অতিভুজ ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি আর সাইন থিটা। তাহলে এই যে আমরা চারটা সমীকরণ পাইলাম, এই চারটা সমীকরণ একটা মেশিনের মতো, যেই মেশিনের কাজ কি, ইনপুট দিয়ে যদি আপনি পোলার দেন তাহলে আউটপুট দিয়ে আপনি কার্তিসীয় পাবেন, আবার ইনপুট দিয়ে যদি আপনি কার্তিসীয় দেন আউটপুটে আপনি পোলার পাবেন। সুতরাং কার্তিসীয় থেকে পোলারে যাওয়া এবং পোলার থেকে কার্তিসীয়তে যাওয়া যে কোনো কিছু কনভার্ট করার জন্য এই চারটা ইকুয়েশনই যথেষ্ট। এটা আপনারা প্রথমে দেখে দেখে একবার প্র্যাকটিস করবেন, তারপরে বুঝে বুঝে একবারে মুখস্থর মতো করে ফেলে দেবেন। সবাই কি এ পর্যন্ত বুঝছেন? ওকে, ভেরি গুড। যদি বুঝে থাকেন তাহলে দেখি যে আমাদের কোন পর্যন্ত পড়াশোনা হলো। আমরা এটা পড়ে ফেলছি, এই যে এটা পড়ে ফেলছি। ওকে, কার্তিসীয় ও পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন এটা করে ফেলছি। এখন আমাদের দুইটা প্রবলেম আছে, প্রবলেম বলে অঙ্ক আর কি। দুইটা প্রবলেম আছে, এই প্রবলেম দুইটা আমাদেরকে সলভ করতে হবে। আমি এই যে দেখেন এটা বড় করে ফেলি একটু। ওকে, তো আপনারা একটু এই প্রবলেমটা একটু পড়েন তো, কেউ একজন বলতে সবাই পড়েন। উম, ইয়ে করে না, ওভাবে না। প্রবলেম সবসময় নিজে নিজে পড়বেন যেন অন্যরাও দেখতে পারে। দেখেন, এটা সবাই পড়েন, মনে মনে পড়বেন। পড়া হয়েছে আশা করি, তাই না ভাই? বলেন তো, এখানে যে ডাটাটা দেখা যাচ্ছে এটা কি পোলার না কার্তিসীয়? এটা কার্তিসীয় ডেফিনেটলি। আমাকে বের করতে বলছি কি পোলার, তাহলে ভাই এটা যদি কার্তিসীয় হয় তাহলে আমরা কি বলতে পারি, এক্স কমা ওয়াই এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে, -√3, ওয়ান। এক্স এর মান -√3, ওয়াই এর মান কত, ওয়ান। এখন আমি বের করব কি পোলার। পোলার মানে কি কি বের করতে হবে, আবার আর আর থিটা বের করতে হবে। তাহলে আমরা আর ইকুয়াল টু কি জানি, √x² প্লাস y²। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, আপনারা কি এখানে ক্যালকুলেশন করে এই আর এর মানটা কি বের করতে পারবেন? এই তো শেষ। আবার যদি ঠিক, হ্যাঁ ভাই, ও যা হয় হোক, হ্যাঁ আর এর মান 2 বোঝাই যাচ্ছে, 3 আর একে 4। আবার এখানে দেখেন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ট্যান ইনভার্স কত, ওয়াই বাই এক্স। তাহলে আমরা ক্যালকুলেটরে ইনভার্স চাপতে পারি না, পারি। ওয়াই এর মান কত, ওয়ান। এক্স এর মান কি, -√3। এটা যদি হুবহুব ক্যালকুলেটরে চাপি তাহলে তো আমাদের রেজাল্ট চলে আসবে। এরকম জিনিসপত্র আসলে কি পারবো? হ্যাঁ, মাইনাস দিয়েই চাপেন। এখানে একটা কাহিনী আছে, এখানে কোনো কোনো সময় আপনাদেরকে আপনাদের ডিগ্রিটা নেগেটিভে আসবে, ডিগ্রিটা নেগেটিভে আসবে। তো এই নেগেটিভ ডিগ্রিকে পজিটিভ কিভাবে বানাইতে হয় এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ত্রিকোণমিতি যখন আপনারা শিখবেন ওই ওই জায়গাতে খুব ভালোভাবে এটা শিখে ফেলবেন, তখন আপনারা এটা নেগেটিভকে পজিটিভ বানায় ফেলবেন। আপাতত ক্যালকুলেটরে যেরকম আসবে ওরকমই লিখবেন। ওরকম লিখলে যে ভুল হবে তা না, তবে ওরকম করে কেউ লেখে না, নেগেটিভকে সবাই পজিটিভ বানায়েই লেখে। সেটা আমরা পরে দেখব, ঠিক আছে? আপাতত ক্যালকুলেটরে যা আসবে তাই দেব। ওকে, এই আর কখনো নেগেটিভ আসবে না, কারণ এখানে বর্গ আছে, এটা কখনোই নেগেটিভ আসবে না, আপনি নেগেটিভ মান বসাইলেও আসবে না। থিটাটা নেগেটিভ আসবে, আমি সেটা বলছি। হ্যাঁ, থিটাটা নেগেটিভ আসবে এটা বলছি। সবাই কি ক্লিয়ার ভাই? ওকে, আবার এখানে দেখেন এই অঙ্কটা একটু সবাই পড়েন। হ্যাঁ, এটাও পারবেন। এটা কি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কার্তেশীয়, মানে দেওয়া আছে কি, দেওয়া আছে হলো আর আর থিটা, আর এর মান কত, এখানে 4 আর হলো 60 ডিগ্রি। আপনাকে বের করতে হবে কি এক্স আর ওয়াই। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি শিখলাম, আর কস থিটা, আর এর মান বসাবো 4 কস থিটার মান 60 ডিগ্রি। ক্যালকুলেটর, ক্যালকুলেটর কিন্তু ওয়ান্স কাইন্ড অফ কামলা, মানে আমাদের কামলা। 1400 টাকাতে আমরা একটা কামলা ধার করে নিছি, এখন কামলাকে বলবো কাজ করো, কাজ করবে, আমাদের কোনো কাজ নাই। আপনি শুধু ক্যালকুলেটরে চাপবেন, এখানে একটা মান বের হয়ে আসবে। আবার সেম ভাবে ওয়াই এর মান বের করবেন, আর সাইন থিটা। কি পারবেন তো, এগুলো সবাই পারবেন? হ্যাঁ, লজ্জা শরমে যেন আবার সবাই চুপচাপ থাকেন না। এখানে যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট আমাদের ক্লাসটা হচ্ছে তার জন্য। যে ভালো স্টুডেন্ট এর তো ক্লাস করার দরকার নাই, ও পরে এমনিই পারবে। এজন্য আপনি কাউকে দেখে লজ্জা করবেন না। হ্যাঁ, আপনি বলেন। ও,
এই যে এক্স এর যখন আপনি করতেছেন এটা তো আমরা বের করে ফেললাম, সেই সূত্রটাই তো বের করে ফেললাম। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন একটু আপনার মুখস্থ হয়ে যাবে, এখন আপাতত আপনি ওভাবে করেননি তো এই জন্য বুঝতেছেন না। এই যে দেখেন, এই যে আমরা ইকুয়েশন বের করে ফেললাম না, এক্স আর কস থিটা, দেখছেন? তো যখন এক্সটা কি, এক্সটা হলো কোনো একটা স্থানাঙ্ককে কার্তেশীয়তে কিভাবে লেখে, যে এক্স কমা ওয়াই এভাবে লেখে। এটার কিন্তু আবার একটা নাম আছে, এটাকে বলে ভুজ, আর এটাকে বলে কোটি, ঠিক আছে? তো যখন আপনি এক্স বের করবেন তখন সারা জীবন সূত্র এটা আর কস থিটা আর কস থিটা আর কস থিটা। যখন আপনি ওয়াই বের করবেন, এই যে যখন ওয়াই বের করবেন তখন সারা জীবন আপনার সূত্র হলো ওয়াই সাইন থিটা ওয়াই সাইন থিটা ওয়াই সাইন থিটা। বুঝতে পারছেন? আপনি বুঝছেন? ওকে, হ্যাঁ, এগুলো করবেন, এগুলো কোনোটা আটকে গেলে আলোচনা করবেন, আমার মাধ্যমে হোক পরস্পরের মাধ্যমে হোক, এগুলো সলিউশন করে ফেলবেন। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এর পরের টপিকে কি আছে আমরা দেখি। প্রবলেম দুইটা সলভ করে ফেলছি, আরো দুইটা প্রবলেম দেখা যাচ্ছে এই জায়গায়, এই দুইটা প্রবলেমও সলভ করে ফেলবো আমরা। একটু বড় করি, বড় করি। ওকে, তো উপরের প্রবলেমটা একটু দেখেন, এই প্রবলেমটা একটু সবাই দেখেন আগে। দেখছেন? ওকে, এখানে একটা বিষয় একটু লক্ষ্য করবেন যে এই যে এই প্রবলেম থ্রি, এটার বাম পাশে দেখেন যে দুইটা স্টার দেওয়া আছে, সবাই কি দেখতে পারতেছেন? বাম পাশে দুইটা স্টার দেওয়া আছে। আর এইখানে এই প্রবলেমগুলোর বাম পাশে কোনো স্টার দেওয়া নাই। এটা থেকে আপনাকে বুঝতে হবে যে এই অঙ্কটা মোটামুটি এটা একটু ইম্পর্টেন্ট, এটা ডুয়েটে আসলেও আসতে পারে, এবং এই অঙ্ক কিন্তু একবার ডুয়েটে আসছে। আর এগুলো যে অঙ্কগুলো, এগুলো কখনো ডুয়েটে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে কিনা সন্দেহ আছে। বুঝতে পারছেন? এগুলো দেখে আপনাদেরকে একটু বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কি। এখানে দেখেন বলছে কার্তেশীয় সমীকরণটাকে পোলার আকারে প্রকাশ করো। এখানে যে সমীকরণটা দিছে, এই সমীকরণটা যে কার্তেশীয় সমীকরণ, এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হওয়ার কথা না, কারণ কার্তেশীয়তে কে থাকবে, এক্স ওয়াই থাকবে, তো এই যে এর ভিতরে তো এক্স ওয়াই, সুতরাং এটা কার্তেশীয়। এক্স ওয়াই দুইজন না থেকে শুধুমাত্র এক্স শুধুমাত্র ওয়াইও কিন্তু থাকতে পারে, এটাও কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? যে কোনো একটাও থাকতে পারে। তো আমাকে কি করতে হবে, এটা পোলারে কনভার্ট করতে হবে। পোলার আপনারা আমরা কি দেখে বুঝি বলেন দেখি? আর এবং থিটা, তার মানে এই এক্স এবং ওয়াই এর পরিবর্তে আমরা যদি এখানে আর এবং থিটাটাকে ঢুকাইয়ে দিতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে, পোলার সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, পোলার সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা জানি কি, এক্স ইকুয়াল টু আমরা জানি আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আমরা জানি আর সাইন থিটা। জাস্ট ওয়াই এর মানটা এখানে বসায় দেন, আর সাইন থিটা ইকুয়াল টু এখানে কত এম, এক্স এর মান বসায় দেন আর কস থিটা প্লাস সি। আপনি যদি মনে করেন আর কোনো ক্যালকুলেশন করবেন না, এখানে আনসার লিখে দেন, শেষ। এই যে এই কার্তেশীয় সমীকরণটাকে আমরা কিতে কনভার্ট করে ফেললাম, পোলার সমীকরণে কনভার্ট করে ফেললাম। সবাই কি বুঝছেন? বলেন, বেশি সহজ না বেশি কঠিন? এই অঙ্কটা ডুয়েটে, মানে এরকম অঙ্ক ডুয়েটে আসে, চিন্তা করেন, মানে এগুলো কি মানা যায়? মানা যায় না, আসলেই মেনে নেওয়া যায় না। 8 মার্ক ভাই, 8 মার্ক। বুঝছেন? আট আট। আচ্ছা, এবার এবার এই সমীকরণটা পোলারে দেওয়া আছে, এই সমীকরণটা পোলারে দেওয়া আছে, এই পোলার সমীকরণটাকে আমরা কি করব, কার্তেশীয়তে কনভার্ট করে ফেলবো। তো দেখেন এখানে একটু বুদ্ধি করতে হবে। যেমন ধরেন শুধু আমার আর দিয়ে আমি কিছু পাই না, কারণ আমি জানি আর স্কোয়ার ইকুয়াল টু, আবার শুধুমাত্র কস থিটা ইকুয়াল টু আমি কিছু পাই না। এটাকে যদি আমি একটু কাজ করি, উভয় পাশে যদি আমি আর দ্বারা গুণ করি, তাহলে এইরকম করে লেখা যায় 2 আর কস থিটা। উভয় পাশে আমি আর দ্বারা গুণ করলাম। সবাই কি বুঝছেন আর দ্বারা গুণ করাটা? তাহলে ভাই এই যে আর স্কোয়ার ইকুয়াল টু আপনি কি জানেন, আর স্কোয়ার জানেন আপনি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে হলো 2a, আর cos থিটা ইকুয়াল টু কি জানেন, এক্স। খেয়াল করে দেখেন এই সমীকরণের ভিতরে শুধু এক্স ওয়াই
আর এবং থিটা নাই, সুতরাং এটা কি হয়ে গেছে, কার্তেশীয়তে কনভার্ট হয়ে গেছে। শেষ। পারবো এরকম অঙ্ক আসলে? ওকে, ভেরি গুড। এবার ভাই, হ্যাঁ হ্যাঁ, কোনটা কোথায় একটু বলেন স্পেসিফিক। এই যে আর ইকুয়াল টু আমরা জানি না, একটু আগে দেখে আসলাম, এই যে আমরা কি দেখছিলাম বলেন তো, মনে আছে আর ইকুয়াল টু কি? এই যে দেখেন, হ্যাঁ, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু আর স্কোয়ার ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই এটা এটা কি সমীকরণ, এটা আপনার পোলার সমীকরণ, এটাকে পোলারে রাখা যাবে না, আপনাকে বলছে কার্তেশীয়তে কনভার্ট করো। তো কার্তেশীয়তে যদি কনভার্ট করি, এই আরটাকে আমাকে উঠাইয়ে দিতে হবে, আর এর পরিবর্তে এক্স এবং ওয়াই নিয়ে আসতে হবে। তো আমরা কি জানি, আর স্কোয়ার, এর জন্য আমি দুই পাশে কি করলাম, আর দ্বারা গুণ করলাম, কারণ আমার আর স্কোয়ার দরকার। তো আর দ্বারা গুণ করলে এখানে কি হচ্ছে আর স্কোয়ার, আর এখানে আর দ্বারা গুণ করলে একটু গোসাইয়ে লিখছি, এই যে এটুকু একটু গোসাইয়ে লিখছি, দেখেন একটু গুছিয়ে লিখছি, এরকম হয়েছে। তা আমরা এগুলোর মান কি জানি না? জানি তো। আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2ax। তাহলে এখন যে সমীকরণটা পাইলাম, এটা একটা পিওর কার্তেশীয় সমীকরণে কনভার্ট হয়ে গেল। এখন কি বুঝছেন? ওকে, ভেরি গুড। এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ বলেন বলেন, বুঝিনি, আবার বলেন তো ভাই। ও, আপনি চাইলে ভাই, আর স্কোয়ার ইকুয়াল টু 2 লিখিনি ভাই, এই যে এখানে দেখেন, এই যে এটা, এই যে আর, এখানে মনে করেন যে দেওয়া আছে কত, 2a cos থিটা। আপনি খেয়াল করে দেখেন, শুধু cos থিটা ইকুয়াল টু কি আপনি এক্স ওয়াই লিখতে পারেন? পারেন না। আর cos থিটা ইকুয়াল টু লিখতে পারেন, মনে আছে? এবার মনে হয় বুঝছেন না ভাই। এই জন্য এই যে আর, আর এই যে এখানে যদি 2a আর cosটাকে যদি আমি একটু সরায় নিই, আমি যদি এখানে একটা আর দ্বারা গুণ করি, তাহলে এটাও লাইনে ওঠে, আবার এখানেও একটা আর দিয়ে এটা লাইনে ওঠে। আমি মানগুলো খুব সহজে বসাই দিতে পারতেছি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে দেখি আমাদের কি আছে এখন হাতে। এবার মজার দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আপনাদেরকে একটু সুন্দর করে বুঝতে হবে এবং পারতে হবে। সেই দুইটা জিনিস কি আমি দেখি। ওকে, একটু রিডিং পড়েন, দেখেন পড়া যায় কিনা বা বোঝেন কিনা একটু দেখেন। হ্যাঁ, একটু রিডিং পড়েন এটা। যদিও আমি মজা করে এখানে একটু বাঁকা কথা লিখছি, আপনারা এটা আবার মাইন্ড করেন না, কারণ আমাদের মানুষের একটা ধর্ম হলো সোজা কথা মনে থাকে না, বাঁকা কথা আমাদের কিন্তু ঠিক মনে থাকে। এটা খেয়াল করে দেখবেন। তো এখানে যে এগুলো আমি এরকম পুরো জ্যামিতিতে আপনাকে 7টা থেকে, না 8টা থেকে 10টার মতো ট্রিক্স বলে দেব, ট্রিক্স বলে দেব। এই ট্রিক্স গুলো এত বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো আপনাকে এত সুন্দরভাবে মনে রাখতে হবে, যে এগুলো মনে রাখলে আপনার সিলেবাসটা 50% কাভার হয়ে যাবে। মানে আপনাকে আর অত অঙ্ক করতে হবে না, আপনি 50% অঙ্ক এমনি পারবেন, 50% না আরো বেশি, এগুলো অঙ্ক আপনি এমনিই পারবেন, ঠিক আছে? আর বাকি কিছু অঙ্ক থাকবে যেগুলো একটু প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। এই ট্রিক্স গুলো খুবই 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 ইম্পর্টেন্ট, আপনাকে এগুলো হিউজ প্র্যাকটিস করতে হবে এবং অনেক বেশি রিডিং পড়তে হবে, যেন এগুলো আপনার মনে থাকে। মনে থাকা মানে কি, মুখস্থ করা না, একটা জিনিস দেখলে সেখানে যেন আপনি এগুলো জিনিস অ্যাপ্লাই করতে পারেন। সবই আমি বুঝে দেব, একটা একটা করে বুঝে দিই। 1 নম্বরটা নিয়ে প্রথমে কথা বলবো, দেখেন। তার আগে, হাসিব ভাইয়ের দেখি 2টা আইডি লগ ইন করা, 2টা, আপনি কি 2টাই লগ ইন করছেন? হাসিবুল ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ, হাসিব মেশকাত। ও আচ্ছা, মেশকাত ভাই। ও আচ্ছা আচ্ছা, স- সমস্যা নাই, আমি আপনার কাছ থেকে ডাবল চাবো না, আপনি করেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, এই ট্রিক্স গুলো দেখেন, এখানে লিখছি কি, এইচ বিচ্ছু ট্রিক্স 1। তো এগুলো আপনার দেখার দরকার নেই, এই দিকে আপনি দেখেন, এখানে বলছি কি, কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। দেখেন, আপনাকে যখন বলছে যে এক্স এর মান কত, আপনি সারা জীবনে এরকম না বানানো পর্যন্ত, এক্স ইকুয়াল টু 4 এরকম হইলেই কেবল আপনি এক্স এর মান বের করছেন, এক্স ইকুয়াল টু 2, কি বলেন? তো সমীকরণ কাকে বলে, এই যে এটাই হলো আমার সমীকরণ, যেই জিনিসটার বাম পক্ষ ডান পক্ষ থাকে তাকেই সমীকরণ বলে।
যেই জিনিসটার বাম পক্ষ ডান পক্ষ থাকে তাকেই সমীকরণ বলে। তো এজন্য আপনাকে বলতেছি যে কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়, সমীকরণ ছাড়া কখনো মান বের করা যায় না। এবার বলছে যার বাম পক্ষ ডান পক্ষ থাকে তাকে সমীকরণ বলে। এরপরে বলা আছে যে কয়টি অজানা জিনিসের মান বের করব ঠিক ওই কয়টি সমীকরণের প্রয়োজন হয়। আমি যদি ভাই এরকম আপনাকে দিই যে 4x ইকুয়াল টু 10 প্লাস 5y, এরকম একটা লাইন দিয়ে আমি যদি আপনাকে বলি x এবং y এর মান বের করো, কিয়ামত পর্যন্ত কি আপনি x এবং y এর মান বের করতে পারবেন? পারবো না। হ্যাঁ, সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে, যে কয়টা জিনিসের মান বের করব আমরা ওই কয়টা সমীকরণ লাগবে। যদি আমি একটা জিনিসের মান বের করতে চাই তাহলে আমার একটা সমীকরণ লাগবে। আর যদি ২ টা জিনিসের মান বের করতে চাই তাহলে ২ টা সমীকরণ লাগবে। ৩ টা জিনিসের মান বের করতে চাইলে ৩ টা সমীকরণ লাগবে। সবাই কি এই ১ নাম্বার ট্রিক্সটা ক্লিয়ার? ওকে। এখন আসেন ২ নাম্বার ট্রিক্সটাতে কি বলতিছে। উম, 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 উম। আচ্ছা, আপনারা কি বোরিং হয়ে যাইতেছেন কেউ? অনেক সময় কিন্তু ক্লাস হইতেছে, ১ ঘন্টা তো ক্লাস করতেই হবে। ওকে। আবার আরো ভালো লাগবে এই যে এগুলো একটু রেডি করে নিয়ে যখন আমরা মেইন জায়গাতে চলে যাব তখন দেখবেন যে আমাকে অনেক বেশি দরকার লাগবে না, আপনি একা একা অনেক কিছু পারবেন। ওকে। এই যে এইচ বিচু টিক্স টু এখানে বলছে যে এক একটি সমীকরণের জন্য দেখেন, সমীকরণ ছাড়া আপনি মান পাচ্ছেন না, তার মানে কি আপনার সমীকরণ দরকার। তো সমীকরণ কোথায় পাবেন সেটা এখানে বলা আছে। বলছে যে এক একটি সমীকরণের জন্য এক একটি শর্তের প্রয়োজন হয়। এক একটি সমীকরণের জন্য এক একটি শর্তের প্রয়োজন হয়। আর শর্তগুলো অবশ্যই আমাদের প্রবলেমের ভিতরে মানে ম্যাথের ভিতরে দেওয়া থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে জ্যামিতির অঙ্কগুলো হলো ঠিক এইরকম যে আপনাকে একটা অঙ্ক এরকম বলবে 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 এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও এই করো ওই করো এ হইছে তা হইছে, এখানে আসে বলবে যে ওই ওই হওয়ার পরে এক্স এবং ওয়াই কত, অথবা আপনাকে বলবে পি এর মান কত, অথবা আপনাকে বলবে কে এর মান কত, এরকম একটা জিনিস বের করতে বলবে। তো দেখেন, যদি দেখা গেছে অঙ্কের ভিতরে যে আমার এক্স এবং ওয়াই এর মান দরকার হচ্ছে, তাহলে আপনি উল্টা দিকে একটু চিন্তা করেন যে দুইটা জিনিসের যেহেতু মান দরকার তাহলে আপনাকে সর্বপ্রথম দুইটা কি বানাইতে হবে বলেন তো? সমীকরণ বানাইতে হবে। আর দুইটা সমীকরণ বানানোর জন্য দুইটা কি প্রয়োজন? শর্ত প্রয়োজন। সেই শর্তগুলো দেওয়া থাকবে কোথায়? অঙ্কের ভিতরে। তার মানে অঙ্কটা ফাইন করে রিডিং পড়ে 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 ওই শর্ত সাপেক্ষে আপনাকে জাস্ট সমীকরণটা বানাইতে হবে। এর পরবর্তীতে তো আর কোনো কাজ নাই, বাকি কাজ করবে ক্যালকুলেটর। সমীকরণ কিভাবে বানাবেন? অঙ্কের ভিতরে বলে দেওয়া থাকবে যে আসমাউল যদি তার ২ গুণ বয়সের একজন মেয়েকে অথবা কন্যাকে, নাকি কন্যা বলাটা ঠিক হচ্ছে না, একজন কি বলে মহিষী নারীকে যদি বিবাহ করে, আর যদি তাদের একটা পুত্র সন্তান তার বাবার বয়সের ১০ গুণ হয়, তাহলে এখানে মহিষী নারীর বয়স কত এবং আসমাউলের বয়স কত? তাহলে কি ভাই আমরা ইকুয়েশন বানাইতে পারবো না এবং ক্যালকুলেশন করে মান বের করতে পারবো না? বিষয়টা হবে এরকম। আমরা এগুলো জিনিসপত্র রেডি করে নিয়ে যখন অঙ্কে চলে যাব দেখবেন যে ওইগুলো জিনিস আমরা পারি, কোনো প্রবলেমই হবে না। নাইমা, হ্যাঁ আপামনি কি যেন বললেন আবার বলেন। কোনটা এটা? না মহিষী নারী কোনটা? আচ্ছা এটা এমনিতেই মজা করছি। মা- হ্যাঁ, এটা এমনিতেই মজা করছি। মনে করেন যে 9-10 আপনারা অঙ্ক করছেন না যে পিতা ও পুত্রের বয়স নির্ণয় করে এই হয়েছে সেই হয়েছে, এর বয়স ওর অত গুণ ওর বয়স ওর অত গুণ। তখন আপনি কি করছেন, ধরি আব্বার বয়স এক্স, তাহলে আব্বা ইকুয়াল টু পুত্র যদি হয় ওয়াই, তাহলে ধরেন 3y। আচ্ছা আচ্ছা, হইতেও পারে, সমস্যা নাই, হোক। তো দেখেন, যখন, আচ্ছা কথা এখন আর কথা না বলি। তো যখন এরকম কন্ডিশন দিয়ে দেয় যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তখন আমরা পিতার বয়স এবং পুত্রের বয়স ধরে এরকম করে ইকুয়েশন বানাইতে পারি না? নাইমা বলেন, বানাইতে পারি না?
হ্যাঁ, এটাই বলতেছি যে এরকম জিনিসপত্র আমাদের অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। আমরা শুধু এরকম বানাবো। আর এরকম ইকুয়েশন বানালেই আমাদের অঙ্ক শেষ। কেননা? কারণ এরকম ইকুয়েশন বানালেই তো আমরা এদের মান বের করতে পারবো। আর মান বের করলেই তো আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আমাদের কাছে ওইরকম কোনো না কোনো কিছুর মানই আসলে চাওয়া হবে। তো যাই হোক, আমরা যখন এগুলো জিনিস আপনারা শুধু বুঝে থাকেন, এগুলো একটু মনে রাখতে হবে। আমরা যখন অঙ্ক করব, যখন প্রবলেম সলভ করব, তখন আপনারা এগুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার হবেন। ঠিক আছে? তাহলে এটা গেল আমার বিচ্যুর ট্রিক্স। আমরা আজকে আর খুব বেশি ক্লাস নেব না, তবে আর একটু আছে, ও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। 1 ঘন্টা হয়নি এখনো। ওকে। তাহলে ট্রিক্স দুইটা হয়ে গেছে। এখন আমরা একটা সুন্দর অঙ্ক করব, মানে এই যে দুইটা ট্রিক্স শিখলাম, এই দুইটা ট্রিক্স দিয়ে আমি একটা অঙ্ক করব এখন। মানে এই দুইটা ট্রিক্স কিভাবে ব্যবহার করবেন, আপনি কিভাবে অঙ্কের ভিতরে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসটা আমি আপনাকে শিখাবো। আর সম্ভবত এ পর্যন্তই আজকে রাখবো। অত বেশি কথা বলা ভালো লাগতেছে না, আপনারা প্র্যাকটিস করবেন এগুলো। তবে আর একটু গেলে আমি আপনাদেরকে অনেকগুলো কাজ দিতে পারতাম। যাব, আর একটু যাব, তাহলে আমি আপনাদের অনেক কাজ দিতে পারবো। আর মিনিট 15-20 ক্লাস করতে পারবেন না? 20 মিনিটের মতো। ওকে, তাহলে আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে রেখে দিতে পারবো। হ্যাঁ, তাহলে আচ্ছা, সবাই আগে মাইন্ড সেট আপ করে নেন, আমরা এই প্রবলেমটা কেন করতেছি বলেন তো? ওই যে দুইটা ট্রিক্স শিখলাম, ওই দুইটা ট্রিক্স আসলে কি, ওগুলো কিভাবে ব্যবহার করব, সেজন্য আমরা এই প্রবলেমটা করব। ঠিক আছে? আর একটা স্টার যেহেতু দেখতেছেন, তাহলে একটু মোটামুটি গুরুত্ব দিবেন এরকম। তো চলেন, দেখেন অঙ্কগুলো পড়বো কিভাবে। অঙ্ক পড়বো, কাজ করব, একটু করে কাজ করব, কাজ করব, কাজ করব। এই যে এটার এটার দিকে তাকান, এই যে কয়েলের মতো একটা, আমরা জ্যামিতির অঙ্কটায় অঙ্কগুলো এভাবে করব যে প্রথমে প্রবলেম, শাকিল ভাই একটু মিউট করেন। প্রথমে প্রবলেম এরকম পড়বো, পড়বো, চিত্র আঁকবো। কিসের? ও আচ্ছা, হ্যাঁ, এই যে এখনই শিখাবো, এখনই শিখাবো। এটা করতে গিয়েই শিখাবো আসলে ওইটা। তো এরকম এরকম প্রবলেম গুলো করব করব করব, করার পরে এখানে এসে আমরা বুঝে যাব যে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে। তখন আমরা উল্টা দিকে আবার কাজ শুরু করব, উল্টা দিকে গিয়ে দেখব যে কোথায় কন্ডিশন। আর কন্ডিশন বা শর্ত পাইলেই আমরা সমীকরণ পাবো। পরে ওই সমীকরণ থেকে আমরা কি করে ফেলবো, প্রবলেমটা সলভ করে ফেলবো। ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করার আগে আমাকে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে হবে। ওই যে ভাই বলছে সেটাও একটু করে ফেলি। সেটা কি? টপিকের নাম হলো দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়, আসেন। দূর ইনসার্ট, শেপ শেপ শেপ। ওকে, দেখা যাচ্ছে ভাই সবাই? আর একটু, আর একটু স্বাস্থ্যবান করলে মনে হয় ভালো হবে। উম, ওকে, দেখেন এখানে একটা জিনিস একটু ভালো করে বোঝেন। এই সূত্রটা ইউজ করলে আমরা বহু কিছু বুঝে যাব। খেয়াল করেন, এই জায়গায় আমি একটা বিন্দু নিলাম, আর এই বিন্দুটার আমি স্থানাঙ্ক নিলাম। তো এটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক নিলাম আমি x1, আর হলো y1, এই বিন্দুর স্থানাঙ্ক। বোঝা যাচ্ছে না মনে হয়, একটু ক্লিয়ার করে লিখি। আহ, ধরেন x1 এবং y1 এটা একটা বিন্দু, এই বিন্দুটা ধরেন এটা। আর এখানে একটা বিন্দু নিতেছি, এটার স্থানাঙ্ক দিচ্ছি x2 আর হলো y2। তাহলে আমাকে একটু বলেন তো, এই যে বিন্দুটা, যে আমার এই বিন্দুর স্থানাঙ্ক যে x1 y1, তাহলে এটার x1 আসলে কতটুকু? সবাই কি বুঝতে পারতেছেন যে এটার x1 কতটুকু?
হ্যাঁ, আপনাকে আমি কি বললাম যে ওই কথাটা মনে রাখবেন যে যে কোনো বিন্দু থেকে যখন আপনি দূরত্বর জন্য চিন্তা করবেন তখন আপনি শুধু মনে করবেন ওটা যদি এক্স এর মান হয় তাহলে আপনি কি করবেন ওয়াই থেকে সেইটুকুর দূরত্ব মানে এক্স ওয়ানটা হলো এই যে ওয়াই থেকে ওইটুকু, এই যে এইটুকু হলো আমার কি এক্স ওয়ান, আর এইটুকু আমার কি এইটুকু হলো এক্স টু। তাহলে সেম ভাবে এইটুকু আমার কি এইটুকু হলো ওয়াই ওয়ান, আর এইটুকু আমার কি এইটুকু হলো আমার ওয়াই টু। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন আমি যদি এখানে একটু একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন এইটুকু যদি আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, দেখেন এই যে এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ তৈরি করি, এই যে এই যে হ্যাঁ, এখন একটু দেখেন ভালো করে কেয়ারফুলি একটু সুন্দর করে দেখেন যে এই যে এই জায়গাটা থেকে শুরু করে এই যে একবারে বড়টা এটা এবং এই যে এটা কিন্তু সমান, তাহলে এইখান থেকে এই পুরোটা এটা কতটুকু, এটা হলো এক্স টু, আর এখান থেকে এইখানে এটা কতটুকু এক্স ওয়ান। তাহলে আমি যদি বলি এখান থেকে এখানে কতটুকু, তাহলে কি আমরা বলতে পারি না যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে এইটুকু হলো এক্স টু থেকে এক্স ওয়ান টুকু বাদ দিলাম দিয়ে এইটুকু পাইলাম। এটা কি সবাই বুঝছেন? সেম ভাবে আবার এই যে এই বড়টুকু এই পুরাটুকু কত ওয়াই টু, মানে এখান থেকে একেবারে এ পর্যন্ত এটা কি ওয়াই টু, আর এই যে এখান থেকে এই যে এখান থেকে এইটুকু কত ওয়াই ওয়ান। তাহলে আমি যদি শুধু এইটুকুর কথা চিন্তা করি তাহলে এটা আসলে কি ওয়াই টু থেকে যদি ওয়াই ওয়ান বাদ দিই তাহলে কি এটুকু হয় না, কি বলেন? ওকে, আর এই মাঝখানে যদি আমি ধরি আর, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয় আর ইকুয়াল টু ভূমি স্কয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার। একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহারা কোথায় আসছে, আপনি কোথায় বের হবেন, কোথায় অ্যাপ্লাই করবেন? আপনি যাবেন কি একাই? আহ, আচ্ছা যান, বাসাতে বলে যান, আপনার আব্বুকে বলে যান। ঠিক আছে। ভাই, তাহলে এই যে দেখেন আমরা এটা কি লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস এই যে ভূমি এই যে কি লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই বর্গটার পাশে পার করে দিয়ে রুট পেয়ে গেলাম আমি। তো এখানে যে সূত্রটা পাইলাম আসলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে যে এই বিন্দুর স্থানাঙ্কটা ব্যবহার করছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই বিন্দুর স্থানাঙ্কটা ব্যবহার করছি এক্স টু ওয়াই টু, আর এই দুইটা জিনিস এইভাবে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে গেছি এই যে আরটা পেয়ে গেছি। মানে আমরা এখান থেকে একটা সামারি টানতে পারি, যদি কখনো এরকম একটা বিন্দু দেওয়া থাকে তার স্থানাঙ্ক যদি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান হয়, আর এখানে যদি আরেকটা বিন্দু দেওয়া থাকে সেটা যদি এক্স টু ওয়াই টু হয়, তাহলে আমরা খুব সুন্দর করে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, আর সেটা কিসের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে। সবাই কি বুঝছেন? দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে কি দূরত্ব বের করতে পারবেন? তাহলে একটু টেস্ট করি, আমরা দেখি, আমরা নিজেরা একটু কাজ করি। সাপোজ যে এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান আর হলো ফোর, এটা একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে থ্রি আর হলো মনে করেন যে নাইন দেওয়া আছে। আমি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাইতেছি, তাহলে সূত্রটা কি? প্রথম ভুজ দ্বয়ের অন্তর, ভুজ কত, এটা কত লিখছিলাম এখানে নাইন লিখছিলাম, ভুজকে এখানে মাইনাস ওয়ান, তারপর অন্তর মানে কি বিয়োগ, এখানে কত থ্রি, ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কটু দ্বয়ের অন্তরের বর্গ কত চার আর নয়, ফোর মাইনাস নাইন এটার বর্গ, মাথার উপরে কি রুট ওভার। এই যে আমার আর বের হয়ে গেছে না, এখানে যদি ক্যালকুলেশন করি চার চারে চারে কত ষোলো, আর এখানে কত হবে পঁচিশ, পঁচিশ রুট ওভার, তাহলে পঁচিশ আর ষোলো কত হয় উনচল্লিশ নাকি 41, 41 রুট ওভার, এটাই তাহলে কি আমার দূরত্ব। তাহলে এই পর্যন্ত আমাকে একটু গ্যারান্টেড করেন যে যে কোনো দুইটা বিন্দু যদি আমি আপনাদেরকে দিয়ে দিই আপনারা কি তার দূরত্ব বের করতে পারবেন? ওকে, কারো কোনো প্রবলেম নাই তো?
আপনি এগুলো চিন্তা করতে হবে না। আপনি x1 x2 এগুলোর আগে পিছে হলে কোনো সমস্যা নাই। মানে x1 আগে কোনটা, x2 কোনটা, y1 কোনটা, y2 কোনটা, এটা চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট শুধু মনে রাখবেন যে প্রথম দুইটা বিয়োগ আপনি এখন -3 থেকে 3 বিয়োগ করেন অথবা 3 থেকে -1 বিয়োগ করেন, সবসময় একই রেজাল্ট আসবে, যেহেতু মাথার উপরে বর্গ আছে। না না না, চিত্র দিয়ে, এই চিত্র দিয়ে বের করতে হবে না, এটা শুধু আমি বুঝাইছি, আপনি শুধু এটা মনে রাখবেন, এই যে এই সূত্রটা মনে রাখবেন, বুঝছেন? হ্যাঁ, আমরা আর বেশিক্ষণ লাগবে না, আমরা অনেক দূর চলে আসছি, আপনাদেরকে কিছু কাজও দিব, এখন এই অঙ্কটা আমরা করে ফেলবো। তো অঙ্ক আসলে কিভাবে করবেন এইটা আপনারা এই অঙ্ক থেকে বুঝতে পারবেন যে প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। এটা কি কপি হবে? উম, দেখি তো হয় কিনা দাঁড়ান। ভদ্রলোক একজন আছে। আচ্ছা, এখানে লোড যেটা নিচ্ছে এটা পিসির জন্য না ভাই, আমি একটা প্যাড ইউজ করতেছি। উম, এই প্যাডের জন্য সাধারণত এরকম একটু স্লো হয়ে যাইতেছে। হ্যাঁ, সামনের দিন থেকে আমরা এরকম একটা ছবি বানায় নেব, যেন ওটা শুধু কপি পেস্ট করে করে কাজ করতে পারি। আজকে ওইটা করে নেইনি, যেহেতু এখন কিছু করার নাই। আচ্ছা আসেন দেখেন অঙ্ক কিভাবে পড়বো আমরা। এভাবে অঙ্ক পড়বো: এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে, বিন্দুটা কোথায় থেকে, এক্স অক্ষের উপর অবস্থিত, তাই এক্স অক্ষ কি, এখান থেকে এই পুরো পর্যন্ত তো এক্স অক্ষ, আপনি কোথায় থেকে কাজ শুরু করবেন আপনার ইচ্ছা, যেখান থেকে খুশি। মানে এগুলো আমাদের এত হিসাব নিকাশ করতে হবে না। তো আমি এক্স অক্ষের উপর একটা বিন্দু ধরে নিলাম, এটা এটা ধরে নিলাম। এখন আমাকে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, তার মানে এই বিন্দুটার নাম কি, পি। পি বিন্দু হতে এত এবং এত বিন্দু দুইটার দূরত্ব দূরবর্তী সমান হলে, এত এবং এত বিন্দু দুইটি সমদূরবর্তী হইলে, মানে কথাটা কি বুঝতে পারছেন, এই পি বিন্দু হতে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে আপনি এই বিন্দুটা হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে করতে পারেন, অথবা আপনি এমনি এমনি বসেও করতে পারেন, কারণ এই চিত্রের উপরে আপনার কোনো মার্ক নাই। আপনি ক্যালকুলেশন করে সলিউশন করে রেজাল্ট বের করবেন, তার উপর আপনি মার্ক পাবেন। তো আমি এমন ভাবে এ বিন্দু এবং বি বিন্দুটা এমন ভাবে নেব যেন পি থেকে এর দূরত্ব এবং পি থেকে বি দূরত্ব যেন সমান মনে হয়। তো দেখেন আমি যদি এইখানে একটা বিন্দু নিই এ, তাহলে বলেন তো আরেকটা বিন্দু এখানে আমি বি নিতে পারি না, কি বলেন? হ্যাঁ, শোনেন আমি আপনাকে বলতেছি যে এ এবং বিটা আপনি কোথায় নেবেন এগুলো আপনার এখন হিসাব করতে হবে না। আপনি শুধুমাত্র এখানে কি বলছে, বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে, এই যে এক্স অক্ষের উপর অবস্থিত এটা কি পি বিন্দু নিচ্ছি না আমি? এই পি বিন্দু হতে এ বিন্দু এবং বি বিন্দু দুইটা সমান দূরত্বে অবস্থান করতেছে। তো আপনি এ বিন্দু এবং বি বিন্দুটা কোথায় নেবেন? ধরেন এখান থেকে এটুকু যদি এ হয়, তাহলে নিশ্চয়ই বি আপনার এমন জায়গায় নেওয়া দরকার যেখানে তাদের দূরত্ব সমান, কি বলেন? হিসাব অনুযায়ী কিন্তু এই বিন্দুটা এখানে হয় না, হিসাব অনুযায়ী ওটা অন্য কোনো জায়গায় হয়, কিন্তু আমাদের আসলে এত হিসাব করার সময় নাই, আমরা আন্দাজে শুধু কাজ করব। আবার এই বি বিন্দু আপনি এখানে না নিয়ে এখানেও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা নিলাম কত, 0,2, আর বি বিন্দুর স্থানাঙ্কটা নিলাম কত বলেন তো, 6,4। বুঝিনি, আবার 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 বলেন তো একটু। যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা, হ্যাঁ নিতে পারবেন। এই যে এখানেও একটা বিন্দু দিছি দেখ। হ্যাঁ, এখন দূরত্ব যদি সমান না হয় আপনি যদি অসমান করেন কোনো সমস্যা না, কোনো সমস্যা না। আপনি বুঝলেই হলো, স্যারের এগুলো বোঝার কোনো দরকার নেই। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে এটা আমার অঙ্ক দেখেন আবার পড়ি, এ বিন্দু বি বিন্দু দুইটার দূরবর্তী সমান হলে আপনাকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা যখন পুরো অঙ্কটা এইভাবে পড়ে 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 আসলাম, যখন আমার পুরো অঙ্কটা পড়া শেষ, তখন আপনি কি বুঝলেন বলেন তো, কি বের করতে হবে আপনাকে?
পি বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্কটা আপনাকে নির্ণয় করতে হবে। এখন আপনি আমাকে বলেন পি বিন্দুর স্থানাঙ্ক যে নির্ণয় করবেন, তো একটা স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কয়টা মান লাগে? হ্যাঁ, একটা স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ৪টা মান লাগে? ২টা মান লাগে। এক্স এর ২টা হবে কেন? যে কোনো স্থানাঙ্ক তো এইভাবে আমরা লিখি এক্স কমা ওয়াই, এটাই তো স্থানাঙ্ক। এক্স এর এক্স এর মান লাগবে আর ওয়াই এর মান লাগবে। তার মানে এখানে আসে যখন আপনাকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তখন আপনি বুঝে গেছেন যে আমার আসলে ২টা মান দরকার। আমার ২টা মান দরকার। কার, কার মান? এক্স এর মান এবং ওয়াই এর মান। এবার আপনারা বলেন যে ২টা মান যদি আমার প্রয়োজন হয় তাহলে আমার ২টা কি লাগে বলেন তো? ২টা সমীকরণ লাগে। আর ২টা সমীকরণ আমি বানাইতে পারবো কোথায় থেকে বলেন তো? প্রশ্ন থেকে। প্রশ্নের ভিতরে সেই ২টা শর্ত দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো অঙ্কটা ১ বার হোক, ৫ বার হোক, ১০ বার হোক রিডিং পড়ে ওই ২টা শর্ত শুধু বের করে নিয়ে আসা। বাকি আর কোনো কাজ নাই। বাকি কাজ আপনি এমনিই পারবেন। চলেন পড়ি আবার। এখানে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত। দেখেন এক্স অক্ষের উপর অবস্থিত এটাই কিন্তু একটা শর্ত। এটা কি একটা শর্ত না? এখন বলেন তো এক্স অক্ষের উপর এই বিন্দুটা যদি হয়, তাহলে আপনি এখানে ওয়াই এর দিকে কতটুকু গেছেন বলেন তো? এই জায়গাটা থেকে ওয়াই এর দিকে কতটুকু গেছেন? কথা বলেন, সবাই কথা বলেন। ওয়াই এর দিকে আপনি একটুও যাননি। তার মানে একটুও যদি আপনি না যান, তার মানে এই জায়গাটাতে ওয়াই এর মান কত বলেন তো? তাহলে এবার আপনারা বলেন, এই যখন আনসার দিবেন সবাই, তখন সবাই আনমিউট করে আনসার দিবেন। কিন্তু আনসার দেওয়ার সাথে সাথে একটু মিউট করে ফেলতে হবে। তাহলে ভাই এই যে এই শর্ত থেকে আমরা এই একটা সমীকরণ পাইলাম না? দেখেন তো। তো এই সমীকরণ পাওয়া মানেই তো এখানে মান পেয়ে যাওয়া। 0 তো একটা মান। এখানে আমরা y এর মান পেয়ে গেছি। আর কয়টা মান দরকার বলেন তো? তার মানে অঙ্কের ভেতরে আরেকটা কি আছে অবশ্যই? শর্ত শর্ত আছে। আমি যেভাবে শিখাই আপনাকে সেভাবে সামনের দিকে যেতে হবে। তাহলে আপনার পুরো পথটা সহজ হয়ে যাবে। না হলে সবকিছু কঠিন মনে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বলেন। আচ্ছা যান তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ওকে। তো ভাই যেটা বলতেছিলাম, আহ আসলে একটা জায়গা থেকে ইয়ে হয়ে গেলে মানে কেমন যেন হয়। এই যে আমার কোচিং এর ছাত্রীরা আছে, তো ওরা বিভিন্ন কাজে বাইরে যাবে একটু, এজন্য ওরা বার ফোন দিতেছে আমাকে যে বাইরে যাব কিনা, এরকম। তো যাই হোক, আসেন। আরেকটা শর্ত এখানে কি দেওয়া আছে দেখেন তো। এই যে বলছে পি বিন্দু হতে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তার মানে কি আমরা কি এরকম করে লিখতে পারি না যে পি এ ইকুয়াল টু পি বি? লিখতে পারি? তো তো এটাই তো ভাই আরেকটা সমীকরণ। এই সমীকরণ ক্যালকুলেশন করলে আরেকটা মান বেরোবে 100% গ্যারান্টি। চলেন আমরা করে ফেলি। পি এটা বের করি। পি এ মানে কি? পি এ মানে হলো দূরত্ব, পি এর দূরত্ব। তাহলে পি এর দূরত্ব, এই বিন্দুর স্থানাঙ্কটা কি? এক্স এর মান আমি জানি না, এটা ধরে নিলাম। ওয়াই এর মান হলো 0, এই যে 0। এখন এটুকুর দূরত্ব যদি আমি বের করি তাহলে আমি কিভাবে বের করব? এই যে 0 মাইনাস এক্স, 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 0, 2 মাইনাস 0 হোল স্কোয়ার, এই যে রুট ওভার, ইকুয়াল টু, এবার কি বের করবো? পিবি। পিবি মানে কি এটা? তাহলে কি হবে? এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4, 0 মাইনাস 4 হোল স্কোয়ার। শর্তটা থেকে ইকুয়েশনটা বানানো সবাই কি বুঝছেন? এখন হ্যাঁ, বলেন বলেন, কে কি বললেন? আরেকজন কে কি বললেন? সমীকরণ ২টা বের করলাম, কোথায় বুঝাবো ভাই? একটু জায়গা বলেন আপনি। ওইটা তো ভাই আর এত বোঝানোর মতো জায়গা না। এই জায়গাটা থেকে আমরা আসলাম। আপনাকে আমি এই জন্য ৪-৫ বার জিজ্ঞেস করছিলাম যে ২টা বিন্দু যদি দিয়ে দিই তাহলে কি আপনি দূরত্ব বের করতে পারবেন এখন থেকে? আপনি বলছিলেন যে হ্যাঁ। সেজন্যই আমি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝছি। আর নাইমা যেন কি বললেন? পিবির কথা বললেন?
পিএ ইকুয়াল টু পিবি, ওটাই তো আমার এই যে এই জায়গায় বলে দিছে, দেখেন এখানে কি বললো আমাকে, সেটাই সেই জন্য তো আমরা এই ফিগারটা অঙ্কন করতে পারছি। এই যে বলতেছে আপনাকে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা কি বলতে পারি না যে এই পি বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব পি বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব সমান? তাহলে এদের দূরত্ব যদি সমান হয় তাহলে কি আমি লিখতে পারি না পি এ ইকুয়াল টু পিবি? নাইমা, হ্যাঁ বুঝতে পারছেন আপনি? মানগুলোটাতে পরে আসেন, আপনি কিন্তু আমাকে প্রথমে প্রশ্ন করছেন এখানে, আপনি আগে বলেন এ জায়গায় ক্লিয়ার কিনা। এ জায়গায় এই পি এ, এরকম করে পি এ যত জায়গায় এ বি পি এ বি সি যত জায়গায় দেখবেন, এটা বুঝবেন যে এটা হচ্ছে দূরত্ব নির্দেশ নির্দেশ করতেছে। তাহলে আপনাকে দূরত্ব নির্ণয় করতে হবে কিসের কিসের মাধ্যমে? পি এর দূরত্ব। তার মানে আপনি এখন পর্যন্ত যতগুলো সূত্র জানেন তা দিয়ে দুইটা বিন্দু যদি আপনার জানা থাকে তাহলে আপনি দূরত্ব নির্ণয় করতে পারেন। তো দেখেন এখানে পির স্থানাঙ্ক আপনি জানেন, ওয়েট, এখানে দেখেন আপনি পির স্থানাঙ্ক জানেন, আবার এখানে এর স্থানাঙ্ক জানেন, তাহলে দুইটা বিন্দু আপনি জানেন। আপনি একটু আগে যে সূত্রটা শিখলেন সেই সূত্র দিয়ে কি আপনি পি এর দূরত্বটা এভাবে বের করতে পারেন না? এই যে প্রথম দুইটার বিয়োগফল হোল স্কয়ার, পরের দুইটার বিয়োগফল হোল স্কয়ার, মাথার উপরে রুট ওভার, এটাই তো দূরত্ব বের করার সূত্র। এই তানভীর ভাই বুঝছেন? সামনে আপনি তো বুঝছেন ভাই, কিন্তু একজনকে রেখে তো আমরা সামনের দিকে যেতে পারবো না। ওকে, তবে সবাই একটু প্র্যাকটিস করবেন। একটা ক্লাস প্র্যাকটিস না ক্লাস প্র্যাকটিস করে সামনের দিকে আসবেন না, কারণ আপনি সামনের দিকে কিন্তু কিছুই বুঝবেন না, তখন আমাদের কিন্তু সময় লস হবে। ভাই এই জায়গায় ওয়াই ইকুয়াল টু জিরো, সেটাই যে এই জায়গায় বুঝাইছি, একটা কথা এতবার রিপিট আসলে করলে তো আগাইতে পারবো না। দেখেন এখানে ওয়াইটা জিরো কেন হয়েছে, আমি তো এটা বুঝাইলাম অনেকভাবে ভাই যে ওয়াই কেন জিরো হলো। এই এক্স এর উপর থেকে এখানে ওয়াই থেকে যতটুকু আসছি এটা হলো আমার এক্স এর মান কত আমি জানি না, কিন্তু এখান থেকে আমি ওয়াই এর দিকে যতটুকু যাব সেটা হবে ওয়াই এর মান। আমি কি এই জায়গা থেকে ওয়াই এর কোনো দিকে গেছি? তাহলে ওয়াই এর মান কত বলেন ও জায়গায়? তাহলে আমি এই বিন্দুটা কি বলতে পারি না যে এক্স, এই যে এই পুরোটুকু আমি এক্স ধরে নিলাম, আর ওয়াই এর মান তো শূন্য। আপনি শর্টকাটে মনে রাখবেন এক্স এর উপরে ওয়াই জিরো, ওয়াই এর উপরে এক্স জিরো, এটা মনে রাখবেন। এক্স এর উপরে ওয়াই জিরো, ওয়াই এর উপরে এক্স জিরো, ক্লিয়ার? তাহলে এই যে পি এ দেখেন এটা দ্রুত বের করলাম, পি এর দ্রুত বের করলাম, এখন শুধু ক্যালকুলেশন, উভয় পাশ থেকে আমি রুট ওভার উঠাই দিলাম। এখানে যদি বর্গ করি কি হয়, এক্স স্কোয়ার প্লাস এখানে বর্গ করলে হলো ফোর, আর এখানে যদি বর্গ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস এখানে বর্গ করলে হয় 16। এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, এই পুরো লাইনে এক্স ছাড়া কোনো অজানা মান আছে? তো একটা ইকুয়েশনে যদি একটা এক্স অজানা থাকে আমরা ক্যালকুলেশন করলে কি সেখান থেকে এক্স এর মান বের করতে পারবো না? এখান থেকে কি এক্স এর মান সবাই বের করতে পারবেন? তাহলে ভাই আমাদের অঙ্ক শেষ। এই যে এটা হলো আমার এক্স এর মান, আর এই যে আমি এখানে কি কি পাইছি, ওয়াই এর মান। সুতরাং আমার স্থানাঙ্ক কি বের হয়ে গেল। জ্যামিতির অঙ্ক করার স্টাইলটা কিন্তু এই একটা অঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই ফেলছি। আপনারা কি ধরতে পারছেন বিষয়টা? এবং এটা কিন্তু আমরা এমনি এমনি করিনি, এই কাজটা আমরা করছি কিসের মাধ্যমে? উপরের দুইটা সূত্রের মাধ্যমে, সূত্র না ট্রিক্সের মাধ্যমে। হ্যাঁ, বিচ্ছু টক, বিচ্ছু টিক্স। আপনি কি বুঝলেন? সব শেষে যেয়ে দেখলেন আপনার দুইটা মান দরকার, তার মানে আপনি ট্রিক্স থেকে জানেন। আপনি এখন প্রশ্ন করেন, ওই ট্রিক্স গুলোকে সবসময় প্রশ্ন করবেন আর আনসার বের করে নেবেন। আপনি ট্রিক্স গুলোকে প্রশ্ন করলেন, আচ্ছা আমার যে দুইটা মান দরকার আমি কি করতে পারি, তখন আপনাকে বিচ্ছু ট্রিক্স ওয়ান বলবে যে যদি তোমার দুইটা মান বের করার দরকার হয় তাহলে দেখো তুমি দুইটা সমীকরণ বানাইতে পারো কিনা। ও আপনাকে আনসার দিতেছে। এরপরে আপনি এখন বলতেছেন যে আমি তো সমীকরণ বানাইতে পারি না, সমীকরণ কোথায় পাবো? তখন আপনাকে বিচ্ছু ট্রিক্স বলতেছে, টু বলতেছে যে অঙ্কের ভিতরেই দেখো দুইটা শর্ত দেওয়া আছে, আর ওই দুইটা শর্ত যদি তুমি শুধু ধরতে পারো তাহলেই তুমি দুইটা সমীকরণ বানাইতে পারবা, আর দুইটা সমীকরণ বানালেই তুমি অঙ্কটা কি করতে পারবা, সলিউশন করতে পারবা। এই শর্তটা খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ, বাকি এগুলো সব ক্যালকুলেটরের কাজ, হিসাব নিকাশের কাজ, এখানে বোঝাবুঝির কিছু নাই। সবাই কি ক্লিয়ার ভাই? ওকে, ভেরি গুড। এবার আমি আপনাদেরকে কাজ দেব। কাজ
আমাদের এই যে এতগুলো কাজ আপনাদেরকে করতে হবে। না না না, নোট করবেন না, নোটের সময় আমি বলবো। এখন কোনো নোট নাই, এগুলো এমনি একটা খাতাতে আপনি মানে স্টাডি করেন আর কি, আমার ভিডিও ক্লাস এগুলো স্টাডি করেন। আচ্ছা, এই কাজগুলো, এই 10টা অঙ্ক আপনাকে করতে হবে, নিজে নিজে করতে হবে। এই যেখানে লেখা আছে যে নিজে নিজে অঙ্কগুলো করতে হবে, কিন্তু এই অঙ্কগুলো করার জন্য আমাকে অল্প একটু কথা বলতে হবে, একটু সবাই মনোযোগ সহকারে শুনেন। সাপোজ এটা ধরেন একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের শীর্ষ হলো 4টা, এ বি সি ডি। নাইমা আক্তারের এটা একটু মিউট করেন আপনার স্পিকারটা। এই ক্লাস, হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন যে একটা আয়তক্ষেত্রে 4টা শীর্ষ এবং এই 4টারই কি দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করতেছি, এগুলো সবগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, আপনারা কি এ বি বের করতে পারবেন? পারবেন না এরকম কি একজনও আছেন যে এ বির মান বের করতে পারবো না, এরকম কেউ আছেন? সবাই পারবেন, নাইমা পারবেন? নাইমা কই চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই দূরত্বর, এই যে এগুলো তো স্থানাঙ্ক দেওয়াই থাকবে। এখানে মনে করেন 3 1, এখানে মনে করেন যে 4 - 1, এরকম দেওয়াই থাকবে আর কি। তো এ বি বের করতে পারবেন, তারপরে আপনারা বি সি বের করতে পারবেন, সি ডি বের করতে পারবেন, এ ডি বের করতে পারবেন, পারবেন না এগুলো? এ সি বের করতে পারবেন, বি ডি বের করতে পারবেন। আমি যদি এই 4টা স্থানাঙ্ক দিয়ে দিই তাহলে আপনারা এগুলো সব কিছু বের করতে পারবেন, তাই না? হ্যাঁ, এখন অঙ্কটা কিরকম করে থাকবে, আপনাকে বলবে যে এই যে এ বি সি ডি, এটা যদি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হয়, তাহলে দেখাও যে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে দেখাও যে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এইরকম জিনিস আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি, যদি বিপরীত বাহুগুলো কি থাকে, সমান থাকে। বিসি ইকুয়াল টু এডি, শুধু বিপরীত বাহুগুলো সমান থাকলে হয় না। কারণ কি দেখেন, এই যে এটাও, এটাও, এটাও বিপরীত বাহু সমান, কিন্তু এটা আয়তক্ষেত্র না। তাহলে আরো দুইটা জিনিস সমান থাকতে হবে, কি, কর্ণ দুইটা সমান থাকতে হবে। তাহলে এসি ইকুয়াল টু বিডি, এই সবগুলো মান যখন বের করা হয়ে যাবে, তখন কি আপনি এই 3টা কন্ডিশন টেস্ট করে দেখতে পারবেন না? যদি এই 3টা কন্ডিশন ঠিক থাকে, তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে সেম ভাবে ভাই, আপনাকে যদি সামান্তরিক প্রমাণ করতে বলে, এটার নাম যদি হয় এ বি সি ডি, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন বলেন তো? এ বি ইকুয়াল টু হবে সিডি, এ ডি ইকুয়াল টু হবে বিসি, কিন্তু এসি ইজ নট ইকুয়াল টু হবে কি বিডি। ক্লিয়ার? হ্যাঁ, এই মানগুলো আমরা দেখে শুধু বের করে শুধুমাত্র চেক করে দেখবো, আর মান তো আমরা বের করতেই পারি। সাপোজ ধরেন সমকোণী ত্রিভুজ যদি আপনাকে প্রমাণ করতে বলে, পারবেন? এসির দূরত্ব বের করবেন, করে বর্গ করবেন, এ বির দূরত্ব বের করে বর্গ করবেন, আর বি সির দূরত্ব বের করে বর্গ করে যোগ করে দেখবেন, যদি দুই পাশে সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কি বলেন? এই কন্ডিশন গুলো যদি আপনারা বুঝে থাকেন এবং আমার পুরো ক্লাসটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা এই 10টা অঙ্ক করতে পারবেন। দুই একটা জায়গায় হয়তো বা একটু না বুঝতে পারেন, সেগুলো যদি বেসিক একবারই দুর্বল থাকে তাহলে হয়তো বা বুঝবেন না, কিন্তু না বুঝলে আমাকে বললে আমি সেটা আপনাকে ক্লিয়ার করে দেব, অথবা আমাকে বলার আগে আপনাকে কিন্তু আগে মেসেঞ্জার গ্রুপে বলতে হবে। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই ক্লাস, কিন্তু আপনাদের জন্য কি কাজ থাকলো বলেন? এই 10টা অঙ্ক আপনাকে করতে হবে, এবং শুধু একবার করলে হবে না, একটু ভালো করে ঝালাই দিতে হবে। এগুলো আসলে আমি আপনাকে গড়ে তুলতেছি, মানে অ্যাডমিশন দেওয়ার মতো করে তৈরি করতেছি। এখন পর্যন্ত আপনার অ্যাডমিশনের পড়াশোনা শুরু হয়নি ভাই, অ্যাডমিশনের পড়াশোনা শুরু হইতে আর একটু সময় লাগবে। তো ওকে ভাই, শেষ, আর শহীদ করবো না, শেষ, একেবারে শেষ। এই বাংলাদেশের খেলা কবে? বাংলাদেশের, ওরে বলেন কি? তাহলে আসেন সবাই একসাথে খেলা দেখবাম। ফেসবুক গ্রুপে না, আপনারা এগুলো যখন করা হয়ে যাবে, তখন আমি মেসেঞ্জার গ্রুপে একটা লিংক দিব, মানে আমার মেইন গ্রুপটাতে এগুলো
পোস্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, না বুঝলে তো অবশ্যই আলোচনা করবেন। মেসেঞ্জারে আলোচনা করবেন, আমাদের গ্রুপে আলোচনা করবেন, আমাকে ইনবক্স করবেন না। ইনবক্স মেসেঞ্জারে করবেন সবসময়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। না, না বুঝলে আমি বুঝাইয়ে দেব। অন্য কেউ না কেউ আপনাকে বুঝাইয়ে দিবেই। ভয় নাই, আপনি পারবেন। এখানে একটা একটা ভাই, হ্যাঁ, একটা ডিরেকশন দিচ্ছি ভাই। এই ডিরেকশনটা একটু মনে রাখবেন প্লিজ সবাই। তাছাড়া আমার অনেক কষ্ট হবে। এই 10টা অঙ্ক করার আগে আজকের ক্লাসটা সুন্দর করে কিন্তু আপনাকে ভাই রিভিশন দিতে হবে। সুন্দর করে। দেখেন আজকের ক্লাসে কিছুই পড়িনি। কয়টা সূত্র পড়ছি? কেউ কি বলতে পারবেন কয়টা সূত্র পড়ছি? যদি নাম বলি, যদি নাম বলি তাহলে 2টা সূত্র। আর যদি একটা একটা করে ক্যাটাগরি করেন তাহলে 5টা। 2টা সূত্র কি কি? পোলারের সূত্র, পোলার আর কার্তেশীয়র সূত্র, আর এখানে দূরত্বর সূত্র জাস্ট। এই 2টা সূত্র দিয়ে আমরা এই যে 1.5 ঘন্টার ক্লাস করে ফেললাম। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিও আমি এখনই আপলোড দেবো, এখনই দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোন প্রশ্ন ভাই? এই যে প্রশ্নগুলো, একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা ভিডিও টেনে দেখে নেবেন। অথবা আমাকে বললে আলাদা করে আমি গ্রুপেও দিয়ে দিতে পারি, কিন্তু আলাদা করে গ্রুপে দিলে ওগুলো এলোমেলো হয়ে যায়। মানে পরে আর ভালো কিছু হয় না। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন। ওকে। হ্যাঁ, সবাই আল্লাহ হাফেজ। সবাই চলে যান, যেতে পারেন। কেউ কোনো প্রশ্ন করলে আমাকে প্রশ্ন করেন। ওকে, দেবনি। শাকিল ভাই বলেন। ওইটা ভাই একটু মেসেঞ্জার গ্রুপ থেকে শুনে নেন, ওখানে আমি ডিটেলস বলে দিছি। হ্যাঁ, আপনাদের বৃহস্পতিবারে। মাজেদ ভাই ওনারা একটু বলে দেন তো ইনবক্সে। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।